আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প। আমি আপনাকে সাসপেন্ড করতে যাব কেন? কি সব বলছেন আপনি? ঠিকভাবে ড্রাইভ করুন। এমনিতেই তো কথা দেরি হয়ে গেছে, তার উপর উল্টাপাল্টা কথা বলছেন। কথাটা বলেই জানালার বাইরে তাকিয়ে খুব সাবধানে একটা নিঃশ্বাস ফেললাম। স্বস্তির নিঃশ্বাস। ছি, কি লজ্জা! ওনার বলা কথাটা ভেবে মুখ চেপে লাজুক হাসি দিতেই সামনের দিকে তাকিয়ে বলে উঠলেন উনি, লুকিয়ে হাসতে হবে না রোদ পাখি। লুকিয়ে হাসলে তুমি আরো বেশি কিউট লাগে। ওনার কথায় আবারও মুখ চেপে হেসে উঠলাম আমি। উনিও হেসে চলেছেন নিঃশব্দে। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকতেই দেখা হলো রাহেলার সাথে। এবারের কাজের মেয়ে এসে, বয়স 20-21 হবে। গায়ের রং ময়লা হলেও চেহারাটা বেশ মিষ্টি। আমাদের দেখেই ভুবন ভুলানো হাসি দিয়ে এগিয়ে এলো। শুভ্র স্মিত হেসে রাহেলাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বাড়ির সবে কথায় রাহেলা? কাউকে দেখছি না তো। হক গলে তো এতিমখানায় চলে গেছে ভাইজান। ছোট ভাবি আইলে ওনারে লইয়া 3টার আগে আপনারে যাইতে কইছে। ওহ আচ্ছা, তুমি যাওনি কেন রাহেলা? আমার জ্বর আইছে ভাইজান, তাই খালা আমারে রাইখা গেছে। ওহ, তাহলে কাজ না করে রেস্ট নাও গিয়ে। রোদ, রুমে চলো। কথাটা বলি সিঁড়ির দিকে হাঁটা দিলেন উনি। আমিও পিছু নিলাম। বাড়িটা কেমন নিস্তব্ধ পুরী হয়ে আছে আজ। অস্বস্তিকর এক নীরবতা চারদিকে। দ্বিতীয়বারের মতো ওনার রুমে ঢুকলাম আজ। আজও সবকিছু সাদায় মোড়া। বারবার চারদিকে তাকাচ্ছি। দেয়ালে লাগানো আমার ছবিটা দেখে কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে মনে। ওনার ডাকে ফিরে তাকালাম আমি। রোদ, 10 মিনিটে গোসল সারতে পারবে? পারলে ঝটপট গোসল সেরে চেঞ্জ করে নাও তো। চেঞ্জ করবো মানে? সাথে করে কোনো ড্রেস আনিনি তো, পরবো কি? আমার কথায় ফিরে তাকালেন উনি। নিঃশব্দ কিছুক্ষণ তাকিয়ে থেকে শার্টের বোতাম খুলতে খুলতে বলে উঠলেন উনি, আরে বাবা খোলো তো আগে। কথাটা বলে না দাঁড়িয়ে নিজে আলমারির দিকে এগিয়ে গেলেন। সেখান থেকে সাদা রঙের সুতি একটা সালোয়ার কামিজ বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি। এটা কার জামা? তোমার? আমার মানে? এত অবাক হওয়ার কি আছে রোদ পাখি? এই রুমটাও তো তোমারই। এখানে তোমার শাড়ি জামা থাকতেই পারে। এটা অবাক হওয়ার মতো কিছু নয়। ওই বামপাশের তাকটা পুরোটাই তোমার। ওখানে যা আছে সব তোমার। শাড়ি জামা প্রায় সবকিছুই কিনে রেখেছি। এখানে আসার পর কোনো প্রবলেম হবে না তোমার। তবে কসমেটিক্স কিনিনি কিছু। ওসব সম্পর্কে আমার ধারণা শূন্যের কোটায়। ওসব কেনার দায়িত্ব তোমার। কিনে রেখেছেন মানে? শাড়ি নয় ঠিক আছে, কিন্তু জামা কিভাবে? আমার মাপ? ওটা বৌমনি আর চিত্রার কাছ থেকে শুনে নিয়েছি। এবার দয়া করে ফ্রেশ হয়ে আসো, অনেক লেট হয়ে গেছে। আমি গেস্ট রুমের ওয়াশরুমে যাচ্ছি। ফার্স্ট রোদ, ইউ হ্যাভ জাস্ট 10 মিনিটস। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তোয়ালে হাতে বেরিয়ে গেলেন উনি। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে আমিও ঢুকে গেলাম ওয়াশরুমে। 15 মিনিটের মাথায় বেরিয়ে এসে চুলগুলো মুছতে মুছতে সামনে তাকাতেই দেখি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছেন উনি। গায়ে সাদা পাঞ্জাবি। আমায় দেখে মুচকি হেসে হাতা ফোল্ড করতে করতে আমার সামনে দাঁড়িয়ে টাওয়েলটা টেনে নিয়ে চুল মুছতে লেগে গেলেন। ওনার উৎসাহ দেখে মনে হচ্ছে কাজটা বেশ মজার। এত মজার কাজ তিনি হয়তো জীবনে দ্বিতীয়বার করেননি। চুল মুছতে মুছতে অনুযোগের সুরে বললেন, চুলের পানিতে অর্ধেক জামা ভিজিয়ে ফেলেছ রোদ পাখি। তুমি দেখি এখনো পিচ্ছি। মাঝে মাঝে ভয় হয় বাল্যবিবাহ করে ফেলিনি তো। এই তোমার বয়স সত্যি 19 তো? ওনার কথায় ভ্রু কুচকে তাকাতে আমি। উনি হালকা হেসে ড্রয়ার থেকে হায়ার ড্রয়ার এনে আমার পেছনে দাঁড়িয়ে বলে উঠলেন, এই যন্ত্রটা তোমার জন্য নিষিদ্ধ। কখনো ইউজ করবে না এটা। ভেজা চুলে অসম্ভব রকম সুন্দর লাগে তোমায়, বাট শুধু আজকের জন্য এটা অ্যালাউড। ওখানে কত কত লোক থাকবে, আমি চাই না ওরা তোমায় এভাবে দেখুক। আচ্ছা, আমার কি শাড়ি পরা উচিত ছিল না? বাড়ির বউদের তো শাড়ি পরা উচিত, এভাবে সালোয়ার কামিজে না। এই গরমে ফাঁপড়ে মরবে, তাছাড়া শাড়ি পরলে তোমার শাড়ি সরে যায়। বাসা ছাড়া আর কোথাও শাড়ি পরার দরকার নেই। সামলাতেই তো পারো না। পারলে তো তোমাকে প্যাকেট করে নিয়ে যেতাম আমি। আবার শাড়ি? চুল শুকানোর শেষে চুলগুলো আঁচড়ে দিয়ে মাথায় বমটা দিয়ে দিলেন। আয়নার ভেতর দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, পারফেক্ট। টেবিল থেকে ওয়ালেটটা নিয়ে কিছু টাকা ধরিয়ে দিলেন আমার হাতে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। উনি আমায় টাকা দিচ্ছেন কেন? আমি কি একা যেতে হবে নাকি? নাকি এটা কোনো নিয়ম? এমন তো কখনো শুনিনি। হাজারো প্রশ্নের রীতি টেনে বিস্মিত গলায় প্রশ্ন করলাম, টাকা কেন? তবু এতগুলো? এতিমখানার বাচ্চাদের দিতে হবে বুঝি? না, ওগুলো তোমার, তুমি রাখো, কাউকে দিতে হবে না। আমার মানে? এত টাকা দিয়ে কি করব আমি? আর হঠাৎ টাকা দিচ্ছেন কেন আমায়? আরে বাবা, এত প্রশ্ন কেন করো বলো তো? বিয়ের পর থেকে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। এই কমাস নিজে রোজগার করতাম না তাই দেইনি, বাট এখন করি, সো ওটা রাখো, তোমার হাট খরচ। পাগল হয়েছেন আপনি? আমি তো বাসা থেকে বেরি হয় না তেমন। ভার্সিটি টু বাসা অ্যান্ড বাসা টু ভার্সিটি, এটাই আমার গন্তব্য। নিয়ম করে মান্থলি শপিংয়েও যাওয়া হয় না। ভার্সিটি যাওয়া আসার ভাড়া অলওয়েজ বাবাই দেয়। ওটা বাবাদ, টাকা প্রয়োজনই হয় না আমার। আর আপনি আমার হাতে 10,000 টাকা ধরিয়ে দিচ্ছেন। কি করব আমি টাকা দিয়ে?
যা ইচ্ছে করো, তোমার টাকা তুমি বুঝবে। আর 10,000 খুব বড় অ্যামাউন্ট নয় রোদপাথি, আমার হিসেবে খুবই অল্প, সো এত রিয়াক্ট করার কিছু নেই। কিন্তু কোনো কিন্তু নয়, আমার দায়িত্ব আমি পালন করছি। না লাগলে জমিয়ে রাখো বা দান করে দাও, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আজকালকার মেয়েদের কসমেটিক্স কিনতেই তো এর থেকে বেশি টাকা লাগে রোদ পাখি, আর তুমি বলছো তোমার চায় না। আরেকটা কথা রোদ পাখি, ফুপার কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। বৌমনির দায়িত্ব যেমন তোমার বাবার উপর না, তেমনি তোমার দায়িত্ব ওনার উপর না। আমি কিছু বলতে যাব, ঠিক সেই মুহূর্তে টোকা পড়ল দরজায়। উনি ভ্রকুচকে সেদিকে তাকিয়ে বলে উঠলেন, কে? ভাইজান, আমি রাহেলা। ও, কিছু বলবে রাহেলা? যে খালা যাওয়ার আগে একটা বোরকা দিয়ে গেছেন, কইছেন আপনারা এলে যেন দেই, ছোট ভাবির জন্য এটা। ওয়াও, গ্রেট। কথাটা বলে দ্রুত দরজা খুলে বোরকাটা নিয়ে নিলেন উনি। রাহেলাকে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে আবারও দরজা লাগালেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি, ওনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি আমি। কাজের মেয়েটার সাথেও কত সুন্দর করে কথা বলেন উনি। আমার ভাবনার মাঝেই ফিরে তাকালেন শুভ্র, একটা হাসি দিয়ে বলে উঠলেন, ঝটপট প্যাকেট হয়ে যাও তো রোদ পাখি। চিত্রাদের ছাদের রেলিংয়ের পা ঝুলিয়ে বসে আছি আমি, হাতে আচারের বয়াম। খুব মনোযোগ দিয়ে আচার খেয়ে চলেছি। আন্টির হাতে বানানো আচার বরাবরই বেস্ট হয়। সিজনের শুরুতেই কাঁচা আম কোথায় পেলেন, ব্যাপারটা অবশ্যই ভাবনার। কিন্তু এই মুহূর্তে কোনো ভাবাভাবির বিষয় যেতে চাচ্ছি না আমি, তাই চুপচাপ আচার খাচ্ছি। আমার পাশেই রেলিংয়ে ঠেস দিয়ে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে ও। ওর চোখে মুখে রাজ্য কৌতূহল। সে মনোযোগ দিয়ে আমার ডান পায়ের পায়েলটার দিকে তাকিয়ে আছে। ওর কৌতূহলের কারণটা হলাম আমি। এত বছরের ফ্রেন্ডশিপে আমি ওদের বাসায় গুনে গুনে এসেছি 4-5 বার, তবুও বিশেষ বিশেষ প্রয়োজনে, অল্প স্বল্প প্রয়োজনে চিত্রাকেই যেতে হয় আমাদের বাসায়। আজ তেমন কোনো বাড়াবাড়ি ধরনের প্রয়োজনীয় দিন কিনা বোঝার চেষ্টা করছে, কিন্তু তেমন কিছু খুঁজে পাচ্ছে বলে মনে হচ্ছে না। তাই হতাশ চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠল, পায়েলটা সুন্দর, আগে কখনো দেখিনি তো, শুভ্রবাই দিল বুঝি। ওর প্রশ্নের উত্তর না দিয়ে ছাদের পাশের ছোট্ট আম গাছের আম গুনতে লাগলাম আমি। ওকে স্পষ্ট ইগনোর করে চলেছি, কিন্তু ব্যাপারটাও ধরতে পারছে কিনা বুঝতে পারছি না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবারও বলে উঠল, রেস্টুরেন্ট থেকে হঠাৎ কোথায় উদাও হয়ে গেলি বলতো তুই? বেরিয়ে দেখি তুই স্যার কেউই নেই। কি অদ্ভুত বিষয়, কি ভীষণ রেগে গিয়েছিলাম জানো তুই? কতবার ফোন দিয়েছি ধরলেই না, একেবারে 2 দিন পর আমার বাসায় এসে হাজির। কাহিনী কি বলতো তুই? স্যার তোকে কি এমন বললো যে 2 দিনের জন্য হাওয়া? এবারও চুপ করে রইলাম আমি। চিত্রাদের বাসার নিচে একদল ছেলে দাঁড়িয়ে আছে, বাচ্চা ছেলেপুলে, মাত্রই কলেজে পা রেখেছে। ইফটিজিং বিষয়টা ঠিক আয়ত্ত করতে পারেনি হয়তো, প্র্যাকটিস চলছে। কোনো মেয়ের সামনে নিয়ে গেলেই সবে মিলে হেসে ওঠে, এটা ওটা বলছে। আচ্ছা, ছাদ থেকে যদি ওদের উপর আমের আটি ফেলা হয় তাহলে কেমন হবে? আটি ফেলেই টুক করে নিচে বসে যাব। ছাদে কেউ নেই অথচ ঢিল ছুঁড়ছে, বিষয়টা ওরা কি ভয় পাবে? পেতেও পারে, আবার নাও পেতে পারে। আমার থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে অনেকটা রেগে গিয়ে বলে উঠল, 1 ঘন্টা যাবৎ শুধু আচারই খেয়ে চলেছিস, এত আচার খাওয়ার মানে কি? কোনো সুখবর আছে নাকি? হুঁ, আছে তো। আমার কথায় অবাক হলো চিত্রা, মুখটা অটোমেটিকলি হা হয়ে গেল তার। নিজের বিস্ময় চাপা দেওয়ার কোনো চেষ্টাই না করেই বলে উঠলেন, মানে কি সত্যি করে নাকি? ও মাই গড, সত্যি খুশির খবর আছে? সেটা বলার জন্যই আমাদের বাসায় এসেছিস বুঝি? আমি স্বাভাবিক স্বরে বললাম, হুঁ আছে। তুই মা হতে চলেছিস, এত বড় খবরটা খুশির না হয়ে যায় কই? আমার কথায় চিত্রার চোখ দুটি বেরিয়ে আসার উপক্রম। ওর মুখ দেখে মনে হচ্ছে এমন একটা অদ্ভুত কথাই জীবনে দ্বিতীয়বার শোনেনি। আমার দিকে চোখ বড় বড় করে বলে উঠলেন, কি বলছিস এসব? আমি মা হতে চলেছি মানে কি? এত মানে করার তো কিছু নেই চিত্রা। চুপি চুপি বিয়ে করে ফেলছিস তা যেহেতু জানতে পারেনি, চুপি চুপি কবে তেঁতুল খাওয়া শুরু করবে তাও নিশ্চয়ই জানতে পারবো না। এ তো অবাক হওয়ার কিছু নেই। আমি বলি কি, তুই চুপি চুপি বাচ্চার জন্মদিনও পালন করে ফেলিস, তবু আমি অবাক হব না। এসব কি বলছিস রদু? চুপি চুপি বিয়ে মানে কি? বুঝতে পারছিস না? চিত্রা মাথা নাড়তে আমার সামনে এসে দাঁড়ালো। সাথে সাথেই বাম হাতে তার গালে একটা চড় বসিয়ে দিলাম। ও অবাক হয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মারলি কেন? একটা মেরে শান্তি লাগছে না বুঝলি, আর একটা মারতে ইচ্ছে করছে, কিন্তু মারবো না। বাম হাতে মারতে কষ্ট হয়, আচার খাওয়ার পর আবার মারবো, ওয়েট কর। মানিটা কি? মারছিস কেন সেটা তো বল। শুধু শুধু মারবি কেন আমায়? হারামি, আবার কারণ জিজ্ঞাস করিস। শিশির স্যারের সাথে যে তোর বিয়ে ঠিক সেটা আমায় বলিসনি কেন শুনি? ওনাকে যে আগে থেকে চিনি সেটাও তো বলিসনি আমায়। কি ভেবেছিলি তোর বর নিয়ে ভেগে যাবো আমি? ডাফার। আসলে রদু। কিসের আসলে? হ্যাঁ, কিসের আসলে? একচর মেরে সব আসলে নকলে বের করে ফেলবো বেয়াদব। আরে আমি তো আগে জানতামই না। 3 মাস আগে তোদের বিয়ের পরপর যখন এনগেজমেন্ট হলো তখনই জানতে পেরেছি। কি এনগেজমেন্টও হয়ে গেছে আর আমি কিছুই জানি না? আমি এখনো বেঁচে আছি কেন? এই, তোর বাপে তোদের বাড়িটা 1 তলা না করে 7 তলা করতে পারলো না? এখনই লাফ দিয়ে মরে যেতাম। এই কথা শোনার পর বেঁচে থাকার কোনো মানেই হয় না। এই, তুই আবার সামনে এসে দাঁড়া, তোকে আরেকটা চোর মারবো, এবং এই মুহূর্তেই মারবো। কাম। সরি দোস্ত, সবকিছুই তো এত হুট করে হয়ে গেছে, তোকে কিভাবে বলবো বুঝতেই পারিনি। কিসের হুট কিসের ফুট? শিশির স্যারের সাথে রোজ তোমার দেখা হয়, স্যারকে দেখে লাফালাফি ধাবাধাবি সব করো, আমার হাত খামচে চামড়া তুলে দাও, আর আসল কথা বলতে গেলেই এনার্জি হাওয়া।
পাগল মনে হয় আমায়? তোর সাথে ব্রেকআপ, এই মুহূর্তে ব্রেকআপ, দূর হ আমার চোখের সামনে থেকে। আগে কাহিনীটা তো শোন প্লিজ না, তারপর না হয় কান ধরে উদ্বোস করবো। প্লিজ শোনা, সরি তো। আচ্ছা, তোর সরি পেন্ডিংয়ে রইল, অ্যাপ্রুভ করবো কিনা সেটা পরে ভাববো। আগে এনগেজমেন্টের কাহিনীটা বল, A to Z সব বলবি, নয়টা খবর আছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো, সামনের দিকে স্থির দৃষ্টিতে বলতে শুরু করলো। ওর কথা মতো কাহিনীটা এমন। সেদিন রোদ্দের গ্রাম থেকে ফেরার পর বাসায় ঢুকতেই চিত্রার মা একরকম টেনে ঘরে নিয়ে গেল তাকে। দরজা লাগিয়ে আনন্দিত কণ্ঠে ফিসফিস করে বলে উঠলেন, চেহারার কি অবস্থা করেছিস, অসভ্য মেয়ে, নিজের খেয়াল নিতে পারিস না? বিছানার উপর ইশারা করে ওই আকাশি রঙের জামদানি শাড়িটা ফটাফট পরে ফেলত। মায়ের কথায় ভ্রু কুঁচকে তাকালো চিত্রা। বাসায় ফিরে মানুষ ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়, আর মা তাকে শাড়ি পরতে বলছে? কি আশ্চর্য! বিস্ময় মাখা কণ্ঠে বলে উঠল চিত্রা। আশ্চর্য? হঠাৎ করে শাড়ি পরতে যাব কেন? কেন? শাড়ি পরলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? পৃথিবী ধ্বংস হবে কিনা জানি না মা, তবে এই মুহূর্তে যে আমি শাড়ি পরছি না সেটা আমি খুব ভালো করে জানি। অবশ্যই পরবি, দেখ একদম তেরামো করবি না বলে দিলাম। জামাই তার নানি দাদিকে নিয়ে আসছে, ওনারা প্রাচীন ধাঁচের মানুষ, ওদের সামনে যদি এমন তেরামো করিস তো থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। জামাই মানে কিসের জামাই, কার জামাই, কি রকম জামাই? অবাক হয়ে, জামাই আবার কিসের হয়? জামাই তো জামাই। ওদিন ওই ছেলেটা এলো না তোকে দেখতে? ছেলেটা তোকে না খুব পছন্দ করেছে বুঝলি, একদম বিয়ে করবে তো তোকেই করবে। কি সুন্দর ব্যবহার। আজকে ওর নানি দাদি আসবে, এবার ওদের পছন্দ হলেই হলো। খুশিতে গদগদ হয়ে, মা আমি তোমাকে বলেছি আমি বিয়ে করব না, তবু কেন জোর করছো বুঝতে পারছি না। আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি মা? এভাবে বলছিস কেন? দেখ তুই বড় মেয়ে, বাবা মা কি কখনো সন্তানের খারাপ চায় বল? মেয়ে হয়ে জন্মালে তো বিয়েটা একদিন করতেই হবে। তাছাড়া তোর তো পছন্দেরও কেউ নেই যে অপেক্ষা করব, আর দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় বল? ওরা আসতে চাইছে, আমরা কি মুখের ওপর মানা করতে পারি? এটা কি ভালো দেখায় বল? এখন যদি তুই ঠিকঠাকভাবে ওদের সামনে না যাস তাহলে তোর বাবা ওদের সামনে ছোট হয়ে যাবে না? তুই কি তাই চাস? কিন্তু মা। কোনো কিন্তু নয়, ফ্রেশ হয়ে শাড়িটা পরে নে। ওরা এলো বলে, লক্ষ্মী মেয়ে আমার। কপালে চুমু দিয়ে মা বেরিয়ে যেতেই থম ধরে বসে রইল চিত্রা। নাটকীয় সবকিছু যে তাদের সাথেই কেন ঘটছে বুঝতে পারছে না সে। রোদের বিয়েটাও কেমন হুটহাট হয়ে গেল, যদিও তাতে বেশ খুশি হয়েছে চিত্রা। শুভ ভাইয়া যে রোদকে কতটা ভালোবাসা সেটা তো ওপেন সিক্রেট। বিয়ে হয়েই বরং ভালো হয়েছে, কিন্তু তার সাথে এমনটা কেন হচ্ছে? একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে শাড়ি পরা শেষ করতেই হুড়মুড় করে রুমে ঢুকে এলো মা। ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, চল চিত্রা, ওরা চলে এসেছে, তোকে ডাকছে। ইস, মাথায় ঘোমটাটা দিয়ে না বাবা, এই মেয়েকে নিয়ে যে কি করি। বিরক্তি নিয়ে সোফায় বসে আছে চিত্রা, আজও মাথাটা নিচু করে রেখেছে সে। তার ঠিক সামনে নীল রঙের পাঞ্জাবি পরে বসে আছে একটা ছেলে। আজও চিত্রা আর চোখে লোকটার পেট পর্যন্তই দেখতে পেয়েছে। এর চেয়ে ওপর দিকে তাকানোর সাহস তার হলো না। লজ্জাটা যেন ঘাড়ে চেপে বসেছে তার, সেই সাথে চরম অস্বস্তি। হুট করেই পাশে বসে থাকা সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলাটি চিত্রার হাত টেনে নিয়ে একটি আংটি পরিয়ে দিল। সাথে সাথেই পাশ থেকে অন্য একজন বৃদ্ধা মহিলা বলে উঠলেন, আমাদের দুজনের সতীন হয়ে গেলে তো তুমি। আমি কিন্তু এখন থেকে তোমায় নাদবই ডাকবো। আমার দাদু ভাই তো এখনই তোমায় চোখে হারায়, আমাদের দুজন থেকে তাকে তো তুমি কেড়ে নিলে ভাই। তবে দোয়া করি সারা জীবন আঁচলে বেঁধে রাখো তাকে। আচমকা কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না চিত্রা। চোখ দুটো ভরে আসছে তার। এমনটা হওয়া কি খুব প্রয়োজন ছিল? চিত্রার মাও হাসি মুখে সামনে বসে থাকা ছেলেটার হাতে একটা আংটি পরিয়ে দিলেন। চিত্রার এবার গলা ধরে এলো। এভাবেও এনগেজমেন্ট হতে পারে জানাই ছিল না তার। কিছুক্ষণ পর সামনে বসে থাকা ছেলেটি গমগমে ভরাট গলায় বলে উঠল, আমি কি উনার সাথে আলাদা কথা বলতে পারি? সবার সম্মতিতে ওদের দুজনকে চিত্রার ঘরে পাঠানো হলো। দুজনেই ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতার পর হুট করেই বলে উঠল লোকটি, আচ্ছা আপনি কি টেরা? লোকটির এমন কথায় অবাক হলো চিত্রা। আশ্চর্য, টেরা হতে যাবে কেন? ভার্সিটির কত ছেলেরা তার চোখের প্রশংসা করেছে, আর এই ব্যক্তি কিনা বলছে সে টেরা। চিত্রা অবাক হয়ে মাথা নিচু করেই বলে উঠল, কেন? আপনার এমন মনে হচ্ছে কেন? আমার দিকে তাকাচ্ছেন না তাতেই বুঝতে পারছি। আমার মতো হ্যান্ডসাম ছেলে কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে থাকবে আর সে তাকাবে না, এটা হতেই পারে না। আর যদি তা হয় তাহলে বুঝতে হবে তার চোখে সমস্যা আছে। আপনি নির্ভয়ে আমার দিকে তাকাতে পারেন। আপনি টেরা হলেও আমি আপনাকেই বিয়ে করব। আমি হলাম জনদরদি মানুষ, এসব টেরা প্যারা মেয়ে বিয়ে করতে আমার তেমন একটা আপত্তি নেই। মুচকি হেসে লোকটির কথায় এবার রেগে উঠল চিত্রা। লোকটি রীতিমতো তাকে অপমান করছে। কত বড় সাহস! রেগে গিয়ে ওপরের দিকে তাকিয়ে বলে উঠল, আপনাকে কি আমি বলেছি বিয়ে করতে?
এটুকু বলেই থেমে গেল চিত্রা। সামনে দাঁড়ানো ছেলেটা তার পরিচিত, ভার্সিটিতে দেখেছে সে, তোমাদের ডিপার্টমেন্টের নতুন স্যার, নামটা যেন কি মনেই পড়ছে না। তবে রোদ আর সে স্যারটাকে নিয়ে বেশ মজা করেছিল তখন। তার একটা নেকনেমও দিয়েছিল রোদ, কি জানি নামটা, ওষুধের শিশি হতে পারে, এমন কিছুই হবে। কিন্তু এই লোকটাকে বিয়ে করতে এসেছে কেন? তাকে কি চিনতে পারছে? চিনতে পারার তো কথাও না। শিশির স্যারের তুরির শব্দে ঘোর কাটল তার। এই যে মিস, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেছেন? আমাকে কি খুব সুন্দর লাগছে? চিত্রা চুপচাপ দাঁড়িয়ে আছে, ভয়ে তার হাত পা কাঁপছে। তোমার কাছে শুনেছে সে, সুন্দর হলে কি হবে, একদম তিতা করলা মার্কা স্যার এটা। কথায় কথায় নাকি রাগালাগি করেন খুব। শেষ পর্যন্ত কোনো জ্বলন্ত আগ্নেয়গিরি তার স্বামী হবে? সারা জীবন টিচারদের মতো স্ট্যান্ড আপ অ্যান্ড সিট ডাউন করবে? ভাবা যায়? চিত্রাকে চুপ করে থাকতে দেখে এবার এগিয়ে এলো শিশির। ওর একদম কাছাকাছি এসে বলে উঠল, কি ব্যাপার বলো তো? আমায় দেখলেই কি তোমার সব সিস্টেম অফ হয়ে যায় নাকি? কখনো তাকাতে ভুলে যাও, কখনো চোখ ফিরাতে ভুলে যাও, আবার কখনো কথা বলতে ভুলে যাও। কথাটা বলেই চট করে একটা চুমু দিয়ে দিলেন চিত্রার ডান গালে। ব্যাপারটা বুঝতে পেরেই চোখ বড় বড় হয়ে এলো চিত্রা, হাত পা কাঁপতে লাগলো, শরীরে যেন 10 মাত্রায় ভূমিকম্প শুরু হয়েছে। কি ভয়ানক একটা ঘটনা ঘটে গেল তার সাথে। ছি ছি, এই মুখ কাকে দেখাবে এবার সে, কিভাবে দেখাবে? চিত্রার কাঁদো কাঁদো মুখ দেখে মুচকি হেসে বাম গালেও একটা চুমু দিয়ে বাঁকা হেসে বেরিয়ে গেলেন উনি। চিত্রা দুই গালে 2 হাত দিয়ে রোবটের মতো দাঁড়িয়ে আছে। এটা কি হলো, কি হলো এটা? স্যার তাকে ন ন ন। তারপর থেকে স্যারকে নিয়ে ভয় ঢুকে গেল তার মনে। দেখলেই ভয়ে হাত পা কেঁপে ওঠে। তার সাথে অন্যরকম একটা ফিলিংসও হয়, একদম অন্যরকম একটা ফিলিংস, যে ফিলিংসে মনটাও কেঁপে ওঠে তার। চোখ দুটো তাকেই খোঁজে, কিন্তু দেখা মিললেই শুরু হয় কাঁপাকাঁপি। তার মাঝে 3 মাস কেটে গেছে। শিশির প্রথম কিছুদিন তার সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছে, ঘুরতে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। চিত্রা তার সামনেই যায়নি। তারপর থেকে শিশিরও আর চিত্রার সাথে যোগাযোগ করেনি, বাসায়ও সেই ব্যাপারে কথা ওঠেনি, তাই ব্যাপারটা আমলে আনেনি চিত্রা। কিন্তু সেদিন হঠাৎ ভার্সিটিতে দেখা হওয়ায় আবারও কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল তার। রোদকে তখন বলেনি, তাই পরে আর বলার সাহস হয়নি। ভেবেছিল যখন বিয়ে ফিক্সড হবে তখন একবারই বলবে। চিত্রার কাহিনীটা পুরো দস্তুর শুনে মাথা দুলালাম আমি। চিত্রা ডান কান ধরে বলল, সরি। আমি আচারের বয়ামটা পাশে রেখে ওকে হাত দিয়ে ডাকলাম, এদিকে আয়। চিত্রা এগিয়ে আসতেই ওর ওড়না দিয়ে হাত মুছে শান্ত গলায় বললাম, 2 কান ধর। চিত্রা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে 2 কান ধরল। আমি রেলিং থেকে লাফিয়ে নেমে বলে উঠলাম, ঠিক আছে, তোর সরি পেন্ডিং অবস্থা থেকে অ্যাপ্রুভড করা হবে, বাট একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো শিশির স্যারের গালে চুমু দিতে হবে, তবেই সরি অ্যাকসেপ্টেড। কি হ হ হ, পাগল হয়েছিস তুই? তুই তোর জামাইকে কখনো চুমু দিয়েছিস যে আমাকে বলছিস? রেগে তাকাতেই, প্লিজ দোস্ত, এটা কেমন হয়ে যায় না? আমায় ছ্যাঁচড়ান ভাববে, বেশি বেশি হয়ে যাবে। হবে, তাহলে জড়িয়ে ধরিস, তাতেই হবে। কি জড়িয়ে? আর আমি? প্লিজ দোস্ত, আর একটু সহজ করা যায় না? প্লিজ প্লিজ প্লিজ। ওকে, লাস্ট অপশন। এটা যদি না করিস তো ডিরেক্ট ফ্রেন্ড লিস্ট থেকে ব্যান করা হবে তোকে। রাজি? আচ্ছা বল, মন খারাপ করে। স্যারের সামনে গিয়ে সুন্দর করে বলবি, কেমন আছেন শিশির, ব্যাস এটুকুই। নাম ধরে? হ্যাঁ, নাম ধরে। স্যারটার বলা যাবে না। হবু বরকে কেউ স্যার বলে? তুই যে তোর পার্মানেন্ট বরকে ভাইয়া বলিস সেটা? এই এদিকে আয়। ভ্রু কুচকে। কেন? অবাক হয়ে আমি একটু এগিয়ে গিয়ে ওর গালে চর বসিয়ে গিয়ে বললাম, এই জন্য। আরে আমি কি তোর মতো লুকিয়ে কিছু করেছি নাকি? করিনি। সো আমার বেলা সব ঠিকঠাক, বুঝলি? এবার যা করতে বলছি, লক্ষ্মী বালিকা, সরি লক্ষ্মী যুবতীর মতো সেটা করে ফেলো, নয়তো খবর আছে ওই চিপকু মফিসের সাথে বিয়ে দিয়ে দিমু। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝলাম না। শিশির স্যারের মতো একটা ড্যাশিং ছেলেকে তুই বিয়ে করতে চাচ্ছ না কেন? তোর জায়গায় আমি হলে তো গলায় ঝুলে পড়তাম। হা হা হা। শুভ্র ভাইয়া ওনার চেয়েও ড্যাশিং, কয়েক গুণ বেশি কিউট। তাকালে তো তাকিয়েই থাকতে ইচ্ছে করে, তাও তো তুই পাত্তা দেস না। আবার কথা, এই ফাজিল মেয়ে, তুই উনার দিকে তাকাবি কেন যে তাকিয়েই থাকতে ইচ্ছে করবে? উনার দিকে তাকালে খবর আছে। এত ড্যাশিং জামাই রেখে সিঙ্গেল ছেলে খুঁজিস, আবার আমার বরের দিকেও তাকাস। তোকে তো গণদোলাই দেওয়া উচিত, তোকে গণদোলাই দেওয়া উচিত। এতগুলো মেয়ের মন ভেঙে শুভ্র ভাইকে বিয়ে করে নিলি, কেমনে পারলি বলতো? নির্দয়। এভাবে ঝগড়া নামক খুনসুটিতে পুরো বিকেল কাটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলাম আমি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আজ। কোনো রকম কটা খেয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। শুভ্রর কথা মনে হচ্ছে খুব। হয়তো উনার প্রেমে পড়ে গেছি আমি। বিয়ের পর প্রেম নাকি ভালোবাসার পর প্রেম, যাই হোক, খুব অদ্ভুত বিষয় ঘটছে আমার সাথে। উনার কথা মনে হতেই উনাকে চিবিয়ে চুবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি সাংঘাতিক ব্যাপার। রাত প্রায় 1টা, হঠাৎই ঘুম ভেঙে গেল আমার। কেন ঘুম ভাঙলো বুঝতে পারছি না। হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। হুট করেই কি যে হলো আমার, মনে হতে লাগলো শুভ্রকে এখনই দেখতে হবে আমায়, একদম সামনে থেকে দেখতে হবে, হবেই হবে।
বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে হাজারো অস্বস্তিকে উড়িয়ে দিয়ে ডায়াল করেই ফেললাম। যদিও ভেবেছিলাম ফোন রিসিভ হবে না, এত রাতে নিশ্চয়ই শান্তির ঘুম ঘুমোচ্ছেন উনি, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে প্রথমবারই রিসিভ হলো। ওপাশ থেকে গম্ভীর গলায় বলে উঠলেন, হ্যালো, তুমি এখনো ঘুমোনি রোদ পাখি? ঘুমিয়েছিলাম তো, উঠে গেছি। আমার না আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, খুব খুব। কি নিঃসংকোচ আবেদন আমার। কেন জানি লজ্জা জিনিসটা আমার মাঝে কাজই করছে না আজ। আচ্ছা, লজ্জার সিস্টেমটা কি নষ্ট হয়ে গেল তবে? আমি নিঃসংকোচে কথাটা বললেও ওপাশের মানুষটি নীরব হয়ে গেলেন। আমার মুখ থেকে এমন কথা শুনবেন কল্পনাও করতে পারেননি হয়তো। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন উনি, তুমি ঠিক আছো? জ্বর টর কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছি, জ্বর কেন হতে যাবে? শুনুন না, আমি আপনাকে দেখব এখনই, মুখ ফুলিয়ে। ওকে, ছবি পাঠাচ্ছি, দেখে নাও। তোমার হাজবেন্ড চেঞ্জ হয়নি, যেমন ছেলে ছিলে তেমনই আছে। না, ছবি নয়, তাহলে ভিডিও কল করব? না, ভিডিও কলও নয়, আমি আপনাকে একদম সরাসরি দেখতে চাই। ভিডিও কলে তো সরাসরি দেখা হলো রদুসোনা, হলো না। ভিডিও কলে শুধু দেখা যাবে, আর কিছু তো করা যাবে না মন খারাপ করে। তুমি কি আরো কিছু করতে চাও? হেসে দিয়ে চাই তো। কি করতে চাও শুনি? শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে চাই। সো আপনাকে আমার এখনই চাই, এখনই 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 লাগবে আমায়। আমার কথায় হু হা করে হেসে উঠলেন উনি। হাসিটা কোনো রকম থামিয়ে বলে উঠলেন, তুমি পাগল হয়ে গেছো রোদ। এখন কটা বাজে জানো? 1:05। আচ্ছা, সত্যি করে বলো তো, উল্টোপাল্টা কিছু খাওনি তো? একদম উল্টোপাল্টা কথা বলবেন না। কটা বাজে সেটা জানতে ফোন দিইনি আমি। আমার এখন আপনাকে চাই মানে চাই, ব্যাস। মুখ ফুলিয়ে উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আধা ঘন্টা ওয়েট করতে পারবে? আমি এখন অফিসে আছি, অফিস থেকে তোমাদের বাড়ি যেতে আধা ঘন্টা লাগবে। এখনই বের হব অফিস থেকে, নিচে এসে কল দিব, নেমে এসো। আমি বাসায় যাব না, চলবে? কিন্তু এত রাতে আপনি অফিসে কেন? ভ্রু কুচকে আমার কথায় উনি হাসলেন, তারপর ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে বললেন, তুমি যে মাঝরাতে এমন পাগলামোতে মেতেছ, যে ফিলিংসটা এখন তোমার হচ্ছে, সেই পাগলামোটা আমার প্রতিটি মুহূর্তে করতে ইচ্ছে করে রোদ। এই ফিলিংসটা প্রতিটি মুহূর্তে আমি ফিল করি, যে কোনো সময় ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমায়। বাট আই অ্যাম হেল্পলেস। তোমার এই ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমার উপর দিয়ে তুমি নিশ্চিন্ত, কিন্তু আমি কাউকে আমার ইচ্ছে পূরণের দায়িত্ব দিতে পারি না। তোমাকে পাওয়ার ইচ্ছে আর পাগলামোগুলো আমার নিজেকেই পূরণ করতে হবে, সেই জন্য এটুকু পরিশ্রম তো করতেই হবে সোনা। তাই বলে সারাদিন ভার্সিটি করে এখন এত রাতে? এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি তো আছিই ভাবার জন্য। আমি অফিস থেকে বের হয়ে গেছি, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তোমার দায়িত্ব হলো আমার সামনে এসে তোমার মারাত্মক হাসিটা দিয়ে আমাকে আরেকটু পাগল করে তোলা। হা হা হা, আমি চাই সব সময় হাসি খুশি থাকো তুমি, মাই লাভিং এঞ্জেল। থাক, আসতে হবে না, কাল তো দেখা হবেই। আপনি বরং বাড়ি চলে যান মন খারাপ করে। কেন? অবাক হয়ে? একটু আগেই তো পাগল হয়ে যাচ্ছিলে, হঠাৎ কি হলো? আমাদের বাসা তো উল্টো রাস্তায়, আপনার বাসায় পৌঁছাতে আরও লেট হয়ে যাবে। তাহলে রেস্ট নেবেন কখন? কাল তো আবার ভার্সিটি আছে। উফো, আই উইল ম্যানেজ পুচকি, এত পাকামো করতে হবে না আপনাকে। মহারানীর এক চিলতে হাসির জন্য জান হাজির। হেসে এবার রাখছি, ড্রাইভ করবো তো, বাই। আমি ফোন হাতে নিয়ে চুপচাপ বসে আছি, কেন জানি কান্না পাচ্ছে খুব। একটা মানুষ এতটা পরিশ্রম কি করে করতে পারে? সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ভার্সিটি, কখনো এর থেকেও দেরি হয়ে যায়। ল্যাপট্যাপ কত ঝামেলা, তারপর 7টা থেকে এত রাত পর্যন্ত অফিসে কাজ করতে থাকেন। খাবারটা খান কখন উনি? একটু রেস্টের কি প্রয়োজন নেই ওনার? এত কিছুর পরও সব সময় মুখে হাসিটা ধরে রাখেন কিভাবে? কিভাবে সম্ভব? একটুও কি বিরক্তি নেই ওনার? একটুও না। আচ্ছা, উনি ডিনার করেছেন তো? জিজ্ঞেসই তো করা হলো না। কথাটা মনে হতেই ছুটে গেলাম কিচেনে। কি রান্না করা যায় ভাবতেই মাথায় এলো বিরিয়ানির কথা, কিন্তু না, দিন শেষে বিরিয়ানি একদমই ভালো খাবার নয়। তাহলে কি সাদা ভাত? তাই ভালো হবে ভেবে ঝটপট রাইস কুকারে ভাত বসিয়ে চুলোয় বসালাম মাংস, অন্য চুলোয় মাছ ভাজি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আর মাত্র 12 মিনিট বাকি। মাংস সেদ্ধ হয়ে এসেছে, মাছও ভাজা ভাজা প্রায়। ঠিক তখনই রুম থেকে পানি নিতে এলো মা। আমাকে রান্নাঘরে দেখে অবাক হলো, ভ্রু কুচকে বলল, মাঝরাতে এসব কি রোদ? তেমন কিছু না মা, ঘুম আসছিল না, তাই সময় কাটানোর জন্য রান্না করছি। রান্না করতে বেশ ভালো লাগছে। মা তুমি যাও তো, বিরক্ত করো না প্লিজ, এমনি মন মেজাজ ভালো না। আম্মু কিছু একটা বলতে গিয়েও থেমে গিয়ে পানি খেয়ে রুমে চলে গেলেন। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। চুলোর আঁচ কমিয়ে দিয়ে ছুট লাগালাম রুমে। আলমারি থেকে গোলাপি রঙের শাড়ি বের করে জড়িয়ে নিলাম গায়ে। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। চুলগুলো হাত খোপা করতে করতে বিছানায় গিয়ে বসলাম। একদম ক্লান্ত হয়ে পড়েছি আমি। উফ, কি ছুটটায় না করলাম। আনমনে ঘড়ির দিকে তাকাতেই চোখ চরক গাছ। 10 মিনিট ওভার। তাড়াতাড়ি ফোন খুঁজে হাতে নিতেই দেখি 5 মিসড কল। আবারও বেজে উঠতেই ঝটপট রিসিভ করে নিলাম। রোদ পাখি, ঘুমিয়ে গেছো? আমি কি চলে যাব? তুমি বরং ঘুমাও। আমি একদম ঘুমিয়ে করিনি। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি, জাস্ট 5 মিনিটস। ওকে, আসো।
ফোনটা রেখে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খাবারগুলো প্যাক করে পা টিপে বাসা থেকে বেরিয়ে গেলাম। গেট খুলে বেরুতেই দেখি গাড়িতে ঠেস দিয়ে হাত বাজ করে দাঁড়িয়ে আছেন উনি। গায়ে কালো শার্ট, হাতাগুলো ফোল্ড করে রেখেছেন, হাতে কালো ডায়ালের ঘড়ি, টাইয়ের নাটটা ঢিলে করে ওপরে দুটা বোতাম খোলা, পরনে অ্যাশ রঙের জিন্স, চুলগুলো একটু অগোছালো, মুখে ক্লান্তি মাখা হাসি। উনাকে দেখে কেন জানি কান্না পেয়ে গেল আমার। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম ওনাকে। উনি ব্যাপারটায় ভ্যাবাচাকা খেয়ে গেলেন। কিছুক্ষণ পর মুচকি হেসে আলতো হাতে জড়িয়ে নিলেন আমায়। সাথে সাথে ডুকরে কেঁদে উঠলাম আমি। আমার কান্নার শব্দ শুনেই চমকে উঠলেন উনি। আমাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে অস্থির হয়ে বলে উঠলেন, কি হয়েছে রোদ পাঠি, কাঁদছো কেন? কেউ বকেছে? কি হয়েছে শুধু বলো আমায়, প্লিজ কেঁদো না। আমি তো আছিলে বাবা, কে কি বলেছো বলো শুধু, নাকি শরীর খারাপ? আমি কিছু না বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। সাথে সাথে বাড়ল কান্নার বেগ। উনি এবার জোর করেই টেনে হালকা সোজা করে দাঁড় করালেন আমায়। গালে দুহাত রেখে নরম গালায় বললেন, কি হয়েছে বলো আমায়। কেউ কিছু বলে, উনি এটুকু বলতে হুট করেই বলে উঠলাম আমি, আই লাভ ইউ। আমার কথাটা কানে যেতেই যেন স্তব্ধ হয়ে গেলেন উনি। অবাক চোখে তাকিয়ে রইলেন আমার মুখে। কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকেই গাড়ির পেছনের দরজাটা খুলে ধপ করে বসে পড়লেন উনি। মাথা নিচু করে হাত দুটো মুঠো করে মুখের কাছে এনে বসে আছেন চুপচাপ। আমি ততক্ষণে হেঁচকি তুলে চলেছি ক্রমাগত। কোনো ছেলে বউয়ের মুখে আই লাভ ইউ শুনলে এমন থম মেরে বসে থাকতে পারে জানা ছিল না আমার। আমি এবার এগিয়ে গিয়ে ওনার কাছাকাছি দাঁড়িয়ে কাপা গলায় বললাম, ককো কি হয়েছে? সাথে সাথে আমার হাতটা টেনে নিজের কোলে বসিয়ে নিলেন আমায়। দু হাত পেটে শক্ত করে চেপে ধরে কাঁধে মুখ রেখে বলে উঠলেন, আমাকে পাগল বানানোর পায়তারা করছো নাকি নিজে পাগল হয়ে গেছো? আমি পাগলামো শুরু করলে আমায় সামলাতে পারবে তো রোদসোনা? ওনার গরম নিঃশ্বাস তখন আমার ঘাড়ে পড়ে চলেছে বিক্ষিপ্তভাবে। কেঁপে কেঁপে উঠছি মুহূর্তে। আমায় চুপ থাকতে দেখে আবারও ফিসফিস করে বলে উঠলেন উনি, কি খেয়েছো আজ বলো তো? হাজব্যান্ডের প্রতি আজ এত ভালোবাসা? এবার আমার কি হলো কে জানে। ওনার দিকে ঘুরে বসে ওনার গলা জড়িয়ে ধরে বলে উঠলাম, আমার হাজব্যান্ড যে কিউটোট, তার প্রতি ভালোবাসা না এসে উপায় আছে? আমার বরের সব কিছুই একদম আদর আদর। কথাটা বলেই ওনার গালে টুপ করে চুমু দিয়ে বসলাম আমি, যাকে বলে টাইট কিস। আমার কাজে উনি হতবাক, রোবটের মতো বসে আছেন উনি, যেন চারপাশে কি চলছে কিছুই মাথায় ঢুকছে না তার। আমি মুচকি হেসে ওনার চুল ঠিক করতে করতে বলে উঠলাম, ডিনার করেছেন? ওনার কথায় যেন স্বাভাবিক হলেন উনি। একটা ঢোক গিলে বলে উঠলেন, মনে ছিল না ডিনারের কথা। কাজের চাপে ক্ষুধাও পাইনি তখন, কিন্তু এখন জলজন্ত স্ট্রবেরি আইসক্রিম দেখে প্রচণ্ড ক্ষুধা পাচ্ছে। দুষ্টু হেসে ওনার কথায় আমি অবাক হওয়ার চেষ্টা করে বলে উঠলাম, আইসক্রিম? কই, আমার তো চোখে পড়ছে না। তবে এত রাতে আইসক্রিম খেতে হবে না, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবেন চলুন। কি খাবার এনেছো? রাস্তায় বসে খাবো? অবাক হয়ে, রাস্তায় খাবেন কেন? গাড়িতে বসে খাবেন, আমি খাইয়ে দেব প্লিজ। মগারানির আদেশ শিরোধার্য। মুচকি হেসে, গাড়িতে পাশাপাশি দুজন বসে আছি, আমি ওনাকে খাওয়াচ্ছি আর উনি সিটে গা এলিয়ে দিয়ে এক দৃষ্টিতে আমাকে দেখে চলেছেন, যাকে বলে তৃষ্ণার্ত দৃষ্টি। কিছুক্ষণ ওভাবেই পড়ে থেকে সোজা হয়ে বসলেন উনি। আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, এত রাতে খাবার গরম করে আনার কি প্রয়োজন ছিল ভ্রুকুচকে? শুধু শুধু কষ্ট করলে আমি এমনি খেয়ে নিতে পারতাম। খাবার গরম করে আনেছি? কে বলল আপনাকে? উনি ভ্রুকুচকে তাকাতেই, নিজে রান্না করে এনেছি, একদম ফ্রেশ। কি? অবাক হয়ে, এত রাতে রান্না করতে গেছো কেন তুমি? ঘুম বাদ দিয়ে এসব করার মানে কি? তোমার ঠিকঠাক ঘুম না হলে মাথা ব্যথা করে জানো না? রেগে সবসময় বাচ্চামো। কেউ একজন জ্বর শরীরে সারা রাত জেগে অফিস করছে, আর আমি এটুকু করতেই তার এত রাগ। ডাক্তার যে তাকে ফুল বেড রেস্ট দিয়েছে, সে কি তা মানে? তাহলে আমি কেন তার কথা মানতে যাব? হুয়াই। খাবার মাখতে মাখতে এবার উনি কোমরে হাত দিয়ে এক টানে নিজের কাছে নিয়ে গেলেন আমায়। ডান হাতে গাল চেপে ধরে বললেন, সে তার জ্বরের মেডিসিন পেতেই এত কিছু করছে মিসেস আবরার শুভ্র। যদি তার মেডিসিনের কিছু হয়, সামান্য শরীর খারাপ হয়, তাহলে তার চেপে খারাপ কেউ হবে না, বুঝলেন? ভ্রু নাচিয়ে উনি গাল ছেড়ে দিতেই আমি ওনার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলাম, দি আবরার শুভ্রর ওয়াইফকে ধমকি? হে যুবক, তোমার এত বড় সাহস! জানো আমার বর তোমার কি অবস্থা করবে? ওনার কথায় হু হা করে হেসে উঠলেন উনি। কোনো রকম হাসি থামিয়ে বলে উঠলেন, রোদ পাখিয়ে মনার করো না তো। তুমি অসুস্থ হয়ে পড়লে তো আমার সহ্য হবে না সোনা। বোতল থেকে পানি খেয়ে খাওয়া কমপ্লিট, এবার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো, গো। আমি অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি ভ্রু কুচকে বলে উঠলেন, কি হলো, যাও? না, যাব না। মুখ কাচুমাচু করে, যাবে না মানে? অবাক হয়ে বলছি কি, আপনার তো এখান থেকে বাসায় যেতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে, তাই না? এখন বাজে 2:20, তার মানে বাসায় যেতে যেতে বাজবে 3:20। এরপর ফ্রেশ হবেন, ঘুমোতে যাবেন, ততক্ষণে সকালই হয়ে যাবে। তার থেকে বরং ভ্রুকুচকে আপনি এখানেই গাড়িতে ঘুমিয়ে পড়ুন না, আমি পাশে বসে পাহারা দেব, মাথায় হাত বুলিয়ে দেব। হাসার চেষ্টা করে
আমার কথায় শান্ত দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে উঠলেন, বলা শেষ? নাও গো, প্লিজ প্লিজ প্লিজ। চুপ, একদম চুপ। সবসময় বাচ্চার মতো জেদ ভালো লাগে না। আমি যখন বলেছি এখন রুমে গিয়ে ঘুমাবে তো ঘুমাবে, ব্যাস, আর একটাও কথা না। গো, ধমক দিয়ে। না, যাব না, একটু থাকি, কানতে কানতে মুখে। নো মিন্স ম। রোদ, সবসময় বাচ্চার মতো বিহেভ করবে না, যাও। না, যাব না, এখানেই আপনার সাথে বসে থাকবো, যাব না। থাপ্পড় না খেতে চাইলে যাও এখান থেকে, নয়তো সত্যি সত্যি থাপ্পড় দেবো একটা। চোখ রাঙিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে অন্তরহাত্মা কেঁপে উঠল আমার। চোখ দুটো ভরে উঠল মুহূর্তে। কোনো কথা না বলে চরম রাগ আর অভিমান নিয়ে চুপচাপ গাড়ির দরজা খুলতে গেলেই আমার বাম হাত চেপে ধরলেন উনি। করুণ কণ্ঠে বলে উঠলেন, সরি রোদ পাখি, এভাবে বলা ঠিক হয়নি, সরি। হাত ছাড়ুন, শান্ত গলায়। সরি তো বাবা, রাগ করে না, হাতটা ছাড়ুন। ইয়া খোদা, এই বাচ্চাটাকে কিভাবে বোঝাবো আমি? উপরের দিকে তাকিয়ে আমি হাত ছাড়ানোর চেষ্টা করতেই এক ঝটকায় আমাদের সিটের সাথে চেপে ধরলেন উনি। ততক্ষণে খোঁপা খুলে চুলের অবস্থা বেকাহিল। উনি সাবধানে আমার ঘাড়ের কাছের চুলগুলো সরিয়ে গলায় মুখ ঢুবিয়ে বলে উঠলেন, তোমার আজ কি হয়েছে বলো তো? এমন পাগলামো কেন? তোমাকে দেখলে এমনি পাগলামো শুরু হয়ে যায় আমার। এবার যদি তুমিও পাগলামো শুরু করো তাহলে কিভাবে হবে বলো তো? আমি তাহলে কন্ট্রোল লেস হয়ে পড়বো রোদ পাখি। আমার নিজেকে কন্ট্রোল করতে প্রবলেম হচ্ছে রোদ পাখি, তাই তোমাকে বলছি প্লিজ চলে যাও, প্লিজ। আর আমার রোদ পাখিটাকে বকা দেওয়ার জন্য এতগুলো সরি। ডান কান ধরে মাথা হেলে মিষ্টি হেসে সরি। ওনার কথায় মুখ ভেঙিয়ে ওনাকে ধক্কা দিয়ে সরিয়ে গাড়ি থেকে নেমে এলাম আমি। কোনো দিক না তাকিয়ে সোজা হাঁটা দিলাম গেটের দিকে। উনি গাড়ি থেকেই চেঁচিয়ে বলে উঠলেন, রোদ পাখি, তোমার বাপ আর মামুকে বলে দিও আবরার শুভ্র তার বউ নিতে আসছে, খুব শীঘ্রই আসছে, চিৎকার করে। ওনার কথা কানে আসতেই মুচকি হাসলাম আমি। একটু দাঁড়িয়ে ওনার দিকে না তাকিয়ে আবারও হাঁটা দিলাম আমি। নিজেকে কেমন পরিপূর্ণ লাগছে আজ। পেছনে থাকা মানুষটি যে ভালোবাসা ঘেরা চোখে আমার দিকে তাকিয়ে আছে, সেও তো এক শান্তি, মহাশান্তি। ক্লাস করে মাত্রই বেরিয়েছি। ক্লাস থেকে বেরিয়েই উঁকিঝুঁকি শুরু। না, আজ শুভ্রকে নয়, শিশির স্যারেরই খোঁজা চলছে তার পাশে। চিত্রা যে ওনাকে লাজুক লাজুক গলায় বলবে, ওগো তুমি কেমন আছো? আহ, স্যারের কি রিয়াকশন হবে ভাবতেই তো হাসিতে লুটোপুটি খেতে ইচ্ছে করছে আমার। কথাগুলো ভেবে নিজের মনে হালকা হেসে চিত্রাকে নিয়ে পার্কিংয়ের দিকে যেতেই দেখি সামনে দাঁড়ানো ছেলেমেয়েরা উঠে দাঁড়ালো। মাঝ আড্ডায় এভাবে উঠে দাঁড়াতে দেখে অবাক হলাম দুজনে। সাথে সাথেই তাদের মধ্যে থেকে কেউ বলে উঠল, গুড নুন স্যার। গুড নুন, ভালো আছো তোমরা? জি স্যার। কথাটা বলি সবকটা একরকম দৌড়ে চলে গেল সেখান থেকে। আমি আর চিত্রা মাথা ঘুরিয়ে তাকাতেই শকড শুভ্র। চিত্রা আমার দিকে তাকিয়ে দাঁত কেলাতেই চোখ রাঙিয়ে তাকালাম। ব্যাগটা শক্ত করে ধরে অন্য হাতে চিত্রার হাতটা ধরে ওনাকে গুড নুন স্যার বলি পাশ কাটিয়ে যেতে নিলাম। কিন্তু ওই যে ভাগ্য, পেছন থেকে আমার হাতটা টেনে চিত্রার দিকে তাকিয়ে বলে উঠলেন, শালি সাহেবা, আপনার জামাই আপনাকে খুঁজে, ওইদিকে যান যান। চিত্রা ওনার দিকে অবাক চোখে তাকাতেই চোখ টিপে হেসে উঠলেন উনি। সাথে সাথে চিত্রাও হেসে উল্টো রাস্তায় হাঁটা দিল আকি। আমি এত ডাকলাম কানেই নিল না, সেলফিশ বান্ধবী। এবার উনি আমার দিকে তাকালেন, দুষ্টু হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, পালাও কেন? কাল ছাড়তে চাইছিলে না, আজ ধরতে দিচ্ছ না, কাহিনী কি? ক্যান্টিনে চলো, খাবো। তো যান, গিয়ে খান, আমায় টানেন কেন? আমায় খাবেন নাকি? রাগী গলায়। ইস, দহন বাড়িও না রোদ বাকি, পারলে তো প্রথম দিনই খেয়ে ফেলতাম। চোখ টিপে, ছি, সব ছেলে লুচু, আপনার মতো ভোলা ভালা চেহারার ছেলেরা আরো বেশি লুচু। শিশির স্যারের মতো একটা ছেলে যাকে দেখলে মনে হয় ভদ্রতার গোডাউন একখান, আর উনি কি করলেন? দেখতে গিয়েই চিত্রাকে চুমু দিয়ে দিলেন। ছি ছি ছি। আর আপনার কথা তো বাদই দিলাম, আপনি তার থেকে কয়েক গুণ এগিয়ে। ক্লাসরুমে গলায় কামড়টা যে আপনি দিয়েছিলেন তা খুব ভালো করে জানি আমি। ওনার কথায় হেসে উঠলেন উনি, মাথা চুলকে বলে উঠলেন, আমি তখন কন্ট্রোললেস হয়ে পড়েছিলাম। আর তাছাড়া সব ছেলে তার বুয়ের চোখে লুচোই হয়। শিশির স্যার জানে সে চিত্রাকে বিয়ে করবে, তাই অমন বিহেভ করেছে। আর আমিও জানতাম দুনিয়া উল্টে গেলেও এই অ্যাটম বমকেই বিয়ে করব, তাই আমি অমন বিহেভ করেছিলাম। তবে রোদ পাখি, আমার কিন্তু তোমার সাথে লুচুগুড়ি করতেই বেশি ভালো লাগে, এখনো করতে ইচ্ছে করছে। করব? দুষ্টু হেসে। ছি, ছাড়ুন আমায়। নো ছাড়াছাড়ি, চলো খাবো, আই মিন লাঞ্চ করব। মুচকি হেসে, আমি যাব না, খাবো না, ছাড়ুন আমায়। তাহলে তুলে নিয়ে যাব, হোয়াট এভার, ছাড়ুন। আমার কথা শেষ হতেই কোলে তুলে নিলেন আমায়। ঘটনার আকস্মিকতায় চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। ঢোক গিলে আশেপাশে তাকালাম, একটু দূরে রাতুল ভাইয়া আর কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আশেপাশে আর কেউ নেই বললেই চলে। বুঝতে আর বাকি রইল না, মহারাজ সব ঠিকঠাক করেই এসেছেন। আমি রাগী গলায় বলে উঠলাম, নামান, নামান বলছি। না, আগে বলো লাঞ্চে যাবে? আচ্ছা যাব, নামান। দাঁতে দাঁত চেপে ক্যাফেটেরিয়াতে বসে আছি।
একগাটা খাবার অর্ডার দিয়েছেন উনি। এখন যে খাবার নামক অত্যাচার চলবে তা বেশ বুঝতে পারছি আমি। উনি আমাকে চোখ রাঙিয়ে খেতে বলবেন, ঠিক তখনই পাশ থেকে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ভাইয়া। ভাইয়া আমি আপনাকে স্যার ডাকবো না ভাইয়া? যা ইচ্ছে, জোরপূর্বক হেসে। আরে রোদ, কেমন আছো? লাঞ্চ করছিলে? আমি জয়েন করতে পারি? ইয়া শ্রেয়া প্লিজ। শ্রেয়া বসতেই আর চোখে শুভ্রর দিকে তাকালাম আমি। উনি ভ্রু কোটকে তাকিয়ে আছেন। বিষয়টা যে তার মোটেও ভালো লাগছে না তা বেশ বুঝতে পারছি আমি। শ্রেয়া হয়তো ওনার মনের ভাবটা বুঝতে পারলেন না, তাই হাসি মুখে বলে উঠলেন, ইউ আর সো লাকি রোদ। শুভ্র ভাইয়ার মতো ভাই পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। বোনের কত খেয়াল রাখেন উনি, জাস্ট স্পিচলেস। শ্রেয়ার কথায় প্রচুর হাসি পাচ্ছে আমার। আগুনে ঘি ডালার কাজটা বেশ ভালোভাবে করেছে সে। শুভ্র ভ্রু কুঁচকে বলে উঠলেন, তোমাকে কে বলল আমি ওর ভাই? কেন, রোদই তো সেদিন বলল আপনি ওর কাজিন, খুব স্নেহ করেন ওকে। মুচকি হেসে এবার আগুন মাখা দৃষ্টিতে আমার দিকে তাকালো শুভ্র, যেন এখনই গিলে খাবে সে। আমি একটা ঢোক গিলে ওনার দিকে তাকালাম, চোখের আগের আগুন জ্বালিয়ে। শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন উনি। কি ভয়ানক সে চাহনি। সামনে রাখা পানি গ্লাস থেকে এক ঢুক পানি খেয়ে নিয়ে কিছু একটা বলবো, ঠিক তখনই পাশ থেকে বলে উঠল শ্রেয়া, রোদ তুমি না খুব কিউট একটা মেয়ে, তুমি ননদ হিসেবে কিন্তু অসাম হবে। শুভ্র ভাইয়ার বউ কিন্তু খুব লাকি হতে চলেছে, তোমার মতো ননদ পাবে বলে কথা। মুচকি হেসে শ্রেয়ার কথা বিষম খেলাম আমি। কাশতে কাশতে ওনার দিকে ফিরে তাকালাম। উনি চোখ মুখ শক্ত করে চুপচাপ বসে আছেন। ওনার চাহনি দেখেই ভেতরটা কেঁপে উঠল আমার। আজ যে কি হবে আমার কে জানে। নিজের বউকেই তার বউয়ের ননদ বানিয়ে দিয়েছে। রাগ তো হওয়ার কথাই। আমি টেনশনে টেবিলে রাখা চাটনি পাটিটা নিয়ে ক্রমাগত চাটনি খেতে লাগলাম। কি বলবো কিছুই তো মাথায় আসছে না আমার। হুট করে কি বলে দি বাবু শুভ্রর বউ? মাথায় যখন এত এত প্রশ্নের ছড়াছড়ি, ঠিক তখনই ভাবনার চাদরকে ছিন্ন করে আবারও বলে উঠল শ্রেয়া, রোদ তুমি কিছু মনে না করলে আমি কি শুভ্রভারের সাথে একা কথা বলতে পারি? অ্যাকচুয়ালি খুবই পার্সোনাল কিছু কথা, প্লিজ। শ্রেয়ার কথায় ভ্রু কুচকে তাকালাম আমি। আমার বরের সাথে তার কিসের পার্সোনাল কথা? প্রপোজ টোপোজ করবে নাকি? করতেও পারে, এর জন্যই সুন্দর ছেলে বিয়ে করতে চাইনি আমি। কিন্তু ওই যে কপাল, আমার জামাইকে প্রপোজ করতে আমার কাছেই পারমিশন চাচ্ছে ও। ভাবা যায়, আমার জায়গায় শুভ্র থাকলে নিশ্চয়ই এতক্ষণে ধুয়ে দিত ওকে, আর আমি জড় বস্তুর মতো বসে আছি। ডাফার। কথাগুলো ভেবে কড়া কিছু বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে গম্ভীর স্বরে বলে উঠলেন শুভ্র, না ও কোথাও যাবে না। তোমার কিছু বলার থাকলে ওর সামনেই বলো শ্রেয়া। আমার লাইফে রোদের চেয়ে পার্সোনাল কিছু নেই। রোদ ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে আমার প্রফেশনাল কথা থাকতে পারে, কিন্তু পার্সোনাল কখনোই নয়। তাছাড়া এখন 2টোর বেশি বাজে, এখনও কিছু খাইনি ও। একটু পর আমার ক্লাস, সো ওকে এখনই খাওয়াতে হবে। তুমি প্লিজ যা বলার এখানেই বলো, নয়তো বলার দরকার নেই। আমি ততক্ষণে শুভ্রর চাটনির বাটিটিও সাবার করে চলেছি। চামিচ দিয়ে চাটনিগুলো নাড়তে নাড়তে শ্রেয়ার দিকে আর চোখে তাকালাম আমি। বেচারি, যে অস্বস্তির চূড়ান্তে তার বুঝতে বাকি রইল না আমার। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মুখ কাচুমাচু করে কিছু বলতে গিয়েও আমার দিকে তাকিয়ে থেমে গেল সে। কপাল হালকা কুচকে অবাক চোখে বলে উঠল সে, রোদ তুমি ঠিক আছো? এত চাটনি খাচ্ছ কেন? ক্যান্টিনের চাটনি যে টক, সেটা তুমি এমনি কি করে খাচ্ছ? শরীর খারাপ করবে তো? শ্রেয়ার কথায় নিজের হাটের দিকে তাকালাম। সত্যি তো, আজ নির্ঘাত পেট ব্যথা হবে আমার। চাটনির বাটিটা আস্তে করে টেবিলে রাখলাম। জোর করে একটা হাসি দিয়ে উত্তরটা দিব, ঠিক তখনই পাশ থেকে শান্ত কণ্ঠে বলে উঠলেন শুভ্র, সমস্যা নেই শ্রেয়া, প্রেগনেন্সিতে সব চলে। প্রেগনেন্সি মানে? রোদ তুমি প্রেগনেন্ট? তোমার বিয়ে হয়েছে? কিন্তু কবে? আমরা তো কেউ জানি না। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি। শুভ্র যে এমন একটা কথা কেন বলল কে জানে। আমার অস্বস্তিকে আরেকটু বাড়িয়ে দিতেই আবারও বলে উঠল শ্রেয়া, অ্যাকচুয়ালি হুট করে বিয়ে হয়েছে তো তাই জানো না। ওর হাজব্যান্ড একটু বেশি ডেসপারেট কিনা, ওকে জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেলেছে। জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেলল? কি ডেঞ্জারাস। অবাক হয়ে আপনারা কিছু করলেন না? আমার দিকে ফিরে, কি করে তোমার হাজব্যান্ড? কোনো গুন্ডা টুন্ডা নয় তো? ওর হাজব্যান্ড এই ভার্সিটির টিচার শ্রেয়া, তবে গুন্ডামা একটু আদ্যুক করে, তবে আগের তুলনায় কম। বিয়ে করেছে তো, বাচ্চা বউ সামলাতেই সময় যায়, এইসব গুন্ডামো করার সময় কই বলো? মুচকি হেসে কি? অবাক হয়ে রোদের পর আমাদের ভার্সিটির টিচার হয়ে তুলে নিয়ে বিয়ে করে ফেললো। কি অদ্ভুত। কি আর করবে, ভালোবাসা মানেই পাগলামি। তাকে আর এসব টিচার ডাক্তার দেখে কমে যায়। তাছাড়া যখন তুলে নিয়ে গেছে তখন ওর হাজব্যান্ড এই ভার্সিটির স্টুডেন্ট ছিল, রিসেন্টলি টিচার হয়েছে। এই তো 20 থেকে 25 দিন হবে। 20 থেকে 25 দিন, এই কয়েকদিনে তো শুধু চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। আপনি ওর হাজব্যান্ড? শুভ্র হাসলো, একটু নড়ে চড়ে বসে খাবারটা আমার দিকে ঠেলে দিয়ে খেতে ইশারা করেই বলে উঠলেন, আমি ওর হাজব্যান্ড। তো শ্রেয়া কি খাবে বলো? রোদের পক্ষ থেকে তোমায় খাওয়ানোর দায়িত্ব আজ আমার। শ্রেয়া কিছু না বলে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল ওনার মুখে, তারপর চুপচাপ উঠেই ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে গেল শ্রেয়া। শুভ্র ব্যাপারটা সম্পূর্ণ ইগনোর করে আমার খাওয়া নিয়ে পড়ে গেল। আমিও চুপচাপ ওনার মুখের দিকে তাকিয়ে আছি।
একটা মেয়ের মন কি সুন্দর ভেঙে খান খান করে দিলেন উনি। শ্রেয়ার নজরে দেখলে উনি বড্ড নির্দয়, আর আমার নজরে দেখলে পুরো আস্তাক ভালোবাসা। যে ভালোবাসার চাদরে আমাকে মুড়িয়ে দিচ্ছেন ক্রমাগত। আমার ভাবনার পথেই টেবিলের নিচে 2 পা দিয়ে আমার পা দুটো শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, আমি তোমার ভাই, তো আমাদের বাচ্চাকে কি মামু ডাকা শেখাবে? ডাফার রাগী চোখে। আমি যখন বলেছিলাম তখন তো ভাই ছিলেন ভয়ে ভয়ে। আমি কখনোই তোমার ভাই ছিলাম না। তুমি এক ডাফার ছিলে যা প্রতি সেন্টেন্সে 2 বার করে ভাইয়া ডাকতে। ইচ্ছে তো করতো ধরে আছাড় দিই। আমি কি তোমাকে বলেছি কখনো যে আমি ভাইয়া ডাকো? মাথা মোটা কোথাকার। আর কখনো এমন ব্লান্ডার করলে আজ ক্যান্টিনে আছো বলি বেঁচে গেলে। এবার নাও, খাও। আমার খাবারগুলো তুমি ফিনিশ করবে, এটাই তোমার শাস্তি। নাও স্টার্ট ডার্লিং। এতগুলো? করুণ চোখে আমার কথায় উনি মুচকি হাসলেন, যার অর্থ নাও ইউ আর গন বেবি। রাত কটা বাজে জানি না, পরম শান্তিতে ঘুমের রাজে সাঁতার কাটছিলাম আমি। কিন্তু সেই শান্তিটাকে ভেঙে চুরে ফোনটা ভেজে উঠো তীব্র আওয়াজে। বিরক্তি নিয়ে ফোনটা কানে নিতে ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠে বলে উঠলেন শুভ্র, রোদ পাখি, হুঁ ঘুমোচ্ছ? হুঁ, একটু বারান্দায় আসবে প্লিজ? কেন? ঘুমো ঘুমো কণ্ঠে, তোমাকে একটু দেখব, একটু আসো। আমি নিচেই দাঁড়িয়ে আছি, একটু আসবে? আমি ঘুমের ঘোরে আধ বোঝা চোখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঘুমগুলো যেন 2 চোখে চেপে পড়েছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকেই বলে উঠলাম, এবার যাই, ঘুমাবো। বেশি ঘুম পাচ্ছে? আর একটু থাকবে? তোমাকে দেখার জন্য চোখটা জুড়াচ্ছি না আমার, কেন যেন মনে হচ্ছে আর দেখতে পাবো না। কিসব বলছেন আপনি? এমন কথা কেন বলছেন? কিছু না, যাও ঘুমিয়ে পড়ো। কথাটা বলেই কোনোরকম বিছানায় গিয়ে আবার ঘুমের রাজ্যে ডুবে গেলাম আমি। ঘুমের মাঝেই যেন শুনতে পেলাম কানের কাছে কেউ একজন বলে চলেছে, ভালোবাসি রোদ পাখি, অনেক বেশি ভালোবাসি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি চিত্রা মুখ ফুলিয়ে বসে আছে বিছানায়। আমি মুচকি হেসে ওর দিকে তাকালাম। মাথার মধ্যে যেন ভালোবাসি কথাটা ঘোরপাক খাচ্ছে। আচ্ছা, কাল রাতে উনি সত্যি এসেছিলেন নাকি আমার স্বপ্ন ছিল? কথাটা ভেবেই ফোন চেক করলাম ঝটপট। না, সত্যি এসেছিলেন। ফোনটা পাশে রেখে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম আমি, কি রে, এত সকাল সকাল আমার বাসায়? কাহিনী কি? কি ব্যাপার? মুখ ফুলিয়ে রেখেছিস কেন? হয়েছে টাকা? তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। চুপ করে বসে থাকার হলে রাস্তায় গিয়ে চুপ করে বসে থাক, আমার সামনে নয়। তুই বলবি নাকি চর খাবি? কোনটা? রোদ কান্দ কান্দ গলায়, একদম ন্যাকমামা করবি না। কি হয়েছে? ওই স্যার আবারও কি? ভ্রুকুচকে আবারও চুমু দিয়েছে আমায়, কান্দ কান্দ গলায়। চিত্রার কথায় আমি অবাক হলেও স্বাভাবিক কণ্ঠে বলে উঠলাম, আমার ও কথাটা তার ঠিক পছন্দ হলো না বলেই মনে হলো আমার। করুণ চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই মরা কান্না জুড়ে দিল। আমি বিছানায় পা ঝুলিয়ে ওর কান্নামাখা মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, শিশির স্যার থাকলে হয়তো এই কান্নামাখা মুখ দেখে সেই ভুলটা আবারও করতে হয়তো বাধ্য হতো। পুরো ভার্সিটি চষেও শুভ্রকে খুঁজে না লাগলাম। রাতুল ভাই বা সাকিব ভাইও বলতে পারছেন না কোথায় আছেন উনি। একটা জলজন্ত মানুষ এভাবে হাওয়া হয়ে যায় কিভাবে শুনি? বিরক্ত হয়ে আবারও ফোনটা কানে নিলাম আমি। গলা শুকিয়ে আসছে আমার, হার্টও বিট করছে 1000 গতিতে। এবার কি ফোনটা বন্ধ পাবো ওনার? কিন্তু না, এবার আর নিরাশ হতে হলো না আমায়। ফোনটা রিং হলো এবং ওপাশ থেকে শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন শুভ্র, রোদ পাখি। বিজি আছি রোদ পাখি, পরে কথা বলছি। বিজি মানে? যত ব্যস্ততাই থাকুক না কেন, আগে এটা বলুন আপনি কোথায় আছেন? আমি আপনাকে কত খুঁজেছি জানেন? আমি চিটাগাংয়ে আছি, প্রজেক্টে কাজে এসেছি। জানি না কবে ফিরব, 2 থেকে 3 দিন লেগে যেতে পারে। এবার ফোনটা রাখো, মিটিং রুমে আছি। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেল আমার। ওনার জন্য এত কষ্ট হচ্ছে যেন 1000 বছর দেখি না ওনাকে। কতদিন ওনার নেশাভরা চাহনি দেখি না আমি। ইস, এত কষ্ট কেন হচ্ছে আমার? কথাগুলো ভেবতেই গালের উপর 2 ফোঁটা জলের অস্তিত্ব খুঁজে পেলাম আমি। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। আকাশে মস্ত এক চাঁদ উঠেছে। এই বিশাল চাঁদটাকে বারবার ঢেকে দিচ্ছে এক টুকরো মেঘ। তাদের দেখে মনে হচ্ছে চাঁদের সাথে তারা এক অদ্ভুত লুকোচুরি খেলায় মত্ত হয়েছে, যেমন খেলায় মত্ত হয়েছে শুভ্র। আজ 2 দিন হতে চলল উনি চট্টগ্রামে আছেন। প্রতিদিন 3 বার ফোন করেন আমায়, সকাল, দুপুর, রাত। এই বিষয়ে এক ফোঁটা অনিয়ম নেই তার। প্রতিবার ফোন দিয়ে গম্ভীর স্বরে বলবেন, রোদ পাখি, খাওয়ার সময় হয়ে গেছে, খেয়ে নাও প্লিজ। একদম অনিয়ম করবে না, সাবধানে থেকো, রাখছি। ব্যাস, এটুকু বলেই প্রতিবার ফোন কাটেন উনি। আমার কিছু বলার সুযোগই নেই। আমার যে বুক ফেটে কান্না পাচ্ছে, উনাকে দেখার জন্য দম বন্ধ হয়ে আসছে, তা শোনার সময় আছে নাকি তার? একদমই নেই। কত ব্যস্ত মানুষ সে। বউয়ের পিছে পড়ে থাকলে কি চলবে তার? কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলতেই দরজার বাইরে থেকে চেঁচিয়ে ডেকে উঠল মা, রোদ, এই রোদ, দরজা খুলে খেপে আয়, খাবারে মাছি বসছে তো। কখন থেকে ডাকছি, আর পারি না বাপু, এই ধিঙ্গি মেয়ে হয়েছে তবু পিছে ধরে খাওয়াতে হয়। কি রে এলি না? মা তুমি যাবে প্লিজ, যাও এখান থেকে, খাবো না আমি।
বিরক্ত হয়ে বললাম, খাবি না কেন? খাবি না কেন? খাওয়ার সাথে কিসের শত্রুতা তোর? চুপচাপ এসে খেয়ে যা বলছি। প্লিজ মা, যাও তো। খবরদার বিরক্ত করবেন না আমায়। কি পেয়েছোটা কি তোমরা? যা বলবে তাই মানতে হবে। খেতে বললে খেতে হবে, উঠতে বলে উঠতে হবে। এমনটা কেন? আমার একটা জীবন আছে মা, আমি কোনো রোবট নয়। প্লিজ যাও মা। ওপাশ থেকে মার বকাঝকা শোনা যাচ্ছে। ঘুমানোর আগ পর্যন্ত যে এই ট্যাপ রেকর্ডার চলতেই থাকবে তা বেশ বুঝতে পারছি আমি। তাই সেদিকে কান না দিয়ে ঘোলাটে চোখে দেয়ালে ঠেঁস দিয়ে ফ্লোরে বসে পড়লাম আমি। চোখ দুটো বন্ধ করতেই গালে দুফোঁটা বড় বড় অশ্রুর অস্তিত্ব খুঁজে পেলাম। মনের সাথে সাথে চোখ দুটো জ্বালা করছে খুব। একগুচ্ছ জমানো আবদার নিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছি। ইচ্ছে হচ্ছে শুভ্রকে জড়িয়ে ধরে একদম বুকের মাঝে গুটিসুটি হয়ে পড়ে থাকি। জানালা দিয়ে হালকা শীতল বাতাস বয়ে চলেছে, যার ধাক্কায় পর্দার সাথে সাথে আমার শরীরের লোমগুলো কেঁপে উঠছে বারংবার। এই বাতাসটাকেও অসহনীয় লাগছে আজ। বাতাসের তালে যখন উঠছে আমার চুল, ঠিক তখনই হাতে থাকা মোবাইলটাও কেঁপে উঠল মৃদুভাবে। আমি একদৃষ্টে সেই দিকেই তাকিয়ে আছি। স্ক্রিনে সাদা বিলাই নামটা ভাসছে নিঃসংকোচে, সাথে ভাসছে নীল পাঞ্জাবি গায়ে জড়ানো তার হাসি মুখ। কি সুন্দর নিঃশব্দে হাসছেন উনি। সামনের দাঁতগুলো যেন ঝলমল করছে। ডান পাশে একটা তেড়ামাকা দাঁত আর বাম গালে পড়া টুল। ছবিটি দেখেই বুকের বাঁ পাশটায় চিনচিনে এক ব্যথা খেলে গেল আমার। কিছুক্ষণ নিঃশব্দে সেদিকে তাকিয়ে দেখেই ধীর হাতে ফোনটা তুলে নিলাম আমি। ওপাশ থেকে বলার সাথে সাথেই চাপা চিৎকার করে বলে উঠলাম আমি, খাবো না আমি। শুনেছেন আপনি? খাবো না। আপনার যদি ইচ্ছা হয় তো আপনি খান, চাইলে খাবারের মাঝে ডুবে থাকুন, বাট আমাকে খেতে বলবেন না। রোদ, তুমি কি রেগে আছো? শান্ত কণ্ঠে, না একদম না। রেগে থাকবো কেন? আমি তো খুবই আনন্দিত। আপনি জানেন আমি রীতিমতো আনন্দে নাচানাচি করছি। এই যে আপনি ফোন রাখার পর লাউড মিউজিকে লুঙ্গি ডান্স দিব। হ্যাভ ইউ এনি প্রবলেম? আমার কথায় কিছুক্ষণ চুপ করে থেকেই হালকা কণ্ঠে বলে উঠলেন উনি, আমার রোদ পাখিটার কি হয়েছে সে কি বলবে আমায়? তার কি আমার উপর রাগ হচ্ছে? সে কতদিন পর উনার মুখে এমন কথা শুনে শরীরটা কেঁপে উঠল আমার। কান্নারা অবাধ্য হয়ে নেমে গেল গালবে। গলার কথাগুলো জড়িয়ে আসছে বারবার, যেন এই তো এখনই শ্বাস বন্ধ হয়ে মরে যাব আমি। তবুও তাকে মাঝপথে থামিয়ে দিয়ে অনেক কষ্টে ভাঙা ভাঙা গলায় বলে উঠলাম, খবরদার আমায় রোদ পাখি ডাকবেন না। আমি কারো রোদ পাখি নই। আর আমাকে কলও করবেন না, আমাকে খাবার কথা জিজ্ঞেস করবেন না, আমার বাড়ির সামনে এসে দাঁড়াবেনও না। তারপর মুচকি হেসে, তো তারপর আমায় একদম জড়িয়েও ধরবেন না, টাচও করবেন না আমায়। হুট করে আমার শাড়ির আঁচলে টানও দিবেন না। তা তোমাকে মন ভরে দেখতে পারবো, সেটাই বা কম কিসে? না, কিচ্ছু পারবেন না, কিচ্ছু না। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়লাম আমি। এক অযাচিত কান্না, না চাইতেও যে কান্নাটা বুক ফেটে বেরিয়ে আসে, এ যে সেই আকস্মিক কান্না। ওপাশ থেকে চুপচাপ আমার কান্নার শব্দ শুনে চলেছেন উনি। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠলেন উনি, আমি আসছি রোদু। ওনার এই কথা কানে যেতেই কান্নার গতি যেন দ্বিগুণ হয়ে গেল আমার। উনি ব্যস্ত হয়ে বলে উঠলেন, এই দেখো বউকে আমি এত ভালো খবর একটা দিলাম, কই সে খুশিতে নাচবে? তা না মরা কান্না জুড়ে দিয়েছে। আমি আসছি বলে কাঁদছ? তাহলে কি আর আসবো না? এখানেই থেকে যাব? থাকুন, ওখানেই থাকুন, খবরদার আমার শহরে আসবেন না আপনি, একদম না। বললেই হলো, তোমার শহরেই তো আমার বসবাস সুন্দরী। ওই শহরটাতেই রেখে এসেছি আমার প্রাণ ভ্রমরা। তাকে ছেলে কি আমার চলে বলো? মরে যাব তো। ওনার কথায় চুপ হয়ে গেলাম আমি। কিছুক্ষণ পরপর শুধু হেঁচকির শব্দই উঠে আসছে কানে। উনি বেশ মনোযোগ দিয়ে শব্দগুলো শুনছেন। কিছুক্ষণ পর গম্ভীর গলায় বলে উঠলেন, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, সকাল 6টার আগে আমি তোমার সামনে থাকবো। ট্রেন রাত 2টায়, কিন্তু আমি এখনই বেরিয়ে যাচ্ছি, নিজেই ড্রাইভ করে চলে আসব। কতক্ষণ আর লাগবে বলো? ততক্ষণ কি আমার বউটা একটু ঘুমিয়ে নেবে প্লিজ? ওনার কথায় হেসে দিলাম আমি। নাক টেনে বললাম, থাক, ড্রাইভ করে আসতে হবে না, ট্রেনই আসুন। চট্টগ্রাম টু ঢাকা কতখানি পথ, এত রাতে ড্রাইভ করা খুব রিস্ক। আপনি প্লিজ ট্রেন দিয়ে আসুন। সরি সুন্দরী। সুন্দরী বউয়ের কান্নামাখা কিউট কণ্ঠ শুনে আবরা শুভ্রের পক্ষে ট্রেনের জন্য অপেক্ষা করা সম্ভব নয়। আপনি এত বেশি বুঝেন কেন অলওয়েজ? সারাদিন কাজ করার পর টায়ার্ড শরীরে ড্রাইভ করবেন? পাগল হয়েছেন আপনি? খবরদার এমন কিছু করবেন নয়তো। আমার কথা মাঝপথে থামিয়ে দিয়ে দুষ্টুমি মাখা কণ্ঠে বলে উঠলেন উনি, তুমি এই কথাগুলো আমার সামনে বসে বলবে প্লিজ? তোমার কণ্ঠটা একদম বউ লাগছে গো। এতদিনে মনে হচ্ছে আমি বিয়ে করেছি। এখন তো 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আই এম কামিং সুন্দরী, রেডি থাকো। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে আবারও ডায়াল করতেই ফোন কেটে মেসেজ পাঠালেন উনি, ড্রাইভ করছি রোদ পাখি, কল দিও না, গিয়ে কথা হবে। এখন খেয়ে শুয়ে পড়ো প্লিজ। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তামাখা মুখে উঠে গিয়ে বিছানায় গায়ে লিয়ে দিলাম। এই চিন্তিত মনে গলা দিয়ে খাবার নামাটা ইম্পসিবল। কে জানে এত রাতে কিভাবে ফিরবেন উনি। সত্যি আজই প্রথম নিজেকে কারো স্থির বলে মনে হচ্ছে।
স্বামীর জন্য দুশ্চিন্তা কাকে বলে তা আমার অস্তিত্ব মিশে যাচ্ছে। প্রতিটি হৃদস্পন্দনের সাথে তার জন্য দোয়া করছে আমার মন। সে ভালো থাকুক, সুস্থ থাকুক। ঘুমের মাঝেই মুখে কিছুর ছোঁয়া লাগায় লাফিয়ে উঠলাম আমি। নিশ্চয়ই শুভ্র চলে এসেছে, কিন্তু চারপাশে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। জানালার পর্দা বারবার আঁচড়ে পড়ছে গায়ে। বুঝতে পারলাম শুভ্র নয়, জানালার পর্দা ছিল ওটা। জানালা গলিয়ে বাইরে তাকিয়ে দেখি বাইরেটা অন্ধকার, আকাশটা ঘন মেঘে ঢাকা। হয়তো ঝড় হবে, ভীষণ ঝড়। হঠাৎ শুভ্রর কথা মনে পড়ে ফোনটা হাতে নিয়ে চেক করলাম ফোন বা মেসেজ কিছু আছে কিনা। কিন্তু এ কি, সব ফাঁকা। কিন্তু এতক্ষণে তো ওনার পৌঁছে যাওয়ার কথা। তবে কি উনি এসে ঘুম দিয়েছেন? ফোনটা হাতে নিয়ে কি মনে করে ডায়াল করেই ফেললাম। দুবার কেটে গিয়ে 3বারের সময় রিসিভ হলো। রিসিভ হওয়ার সাথে সাথেই বলতে শুরু করলাম আমি, হ্যালো, কোথায় আপনি? ঘুমোচ্ছেন? কখন ফিরেছেন? আমায় ফোন দেননি কেন? আপনি কি আজ ভার্সিটি আসবেন? আমার প্রশ্নের বহর থামলে আমাকে অবাক করে দিয়ে অপাশ থেকে মোটা স্বরে কথা বলে উঠলেন এক ভদ্রলোক। সরি ম্যাম, আমি আবরার শুভ্র নই, আমি ডক্টর রাহিম আলম। ওনার ফোন আপনার কাছে কেন? অবাক হয়ে। অ্যাকচুয়ালি উনি এখন ফোন ধরার পজিশনে নেই। তা ওনার সম্পূর্ণ কথা শেষ না হতেই বলে উঠলাম আমি, কোন হসপিটাল? কথাটা শুনেই হাত থেকে ফোনটা খসে পড়ল আমার। মাথাটা কেমন ভো ভো করছে। আমার চিন্তা শক্তি যেন লোপ পাচ্ছে ক্রমাগত। ব্রেনটা যেন ক্রমাগত ঘুম পাড়িয়ে দিতে যাচ্ছে আমায়। কিন্তু আমায় তো যেতে হবে, শুভ্রর কাছে যেতে হবে, যেতেই হবে। কথাটা ভেবেই বালিশের পাশে রাখা ওড়নাটা গায়ে জড়িয়ে দৌড়ে বেরিয়ে গেলাম রুম থেকে। ডাইনিংয়ে বসে থাকা বাবা, মা, ভাইয়া সবাই যে অবাক চোখে দেখছে বেশ বুঝতে পারছি। কিন্তু আমায় তো থামলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে আমায়। তাকে যে আমার চাই, খুব বেশি চাই। গেট থেকে দৌড়ে বেরিয়েই রাস্তায় এসে দাঁড়ালাম। আশেপাশে রিকশার টিকিটেরও দেখা মিলল না আমার। বাসা থেকে সিটি হসপিটাল প্রায় 1 ঘন্টার পথ। সেখানে হেঁটে যাওয়া মানেই ডাবল টাইম। তবুও কি ভেবে দৌড়াতে লাগলাম আমি। বুকে দামদুম শব্দ করছে ক্রমাগত। নিঃশ্বাসটা এই বুঝি আটকে যাবে আমার। কতক্ষণ দৌড়েছি জানি না, হয়তো 15 মিনিট হবে। প্রায় 15 মিনিট পর একটা সিএনজির দেখা মিলল আমার। আকাশের অবস্থা খুব খারাপ, ঝড় হওয়ার পূর্বাভাস স্পষ্ট। এমন একটা আবহাওয়ায় সিএনজি ড্রাইভার কিছুতেই এত দূর যেতে রাজি নয়। অবশেষে আমার কাঁদো কাঁদো চেহারা আর ডাবল ভাড়ার লোভে পড়ে রাজি হলো সে। দম আটকে বসে পড়লাম সিএনজিতে। সাথে সাথেই শুরু হলো তুমুল ঝড়। বাতাসের ধাক্কায় যেন সিএনজি এগোনোই দায়। ড্রাইভার আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ম্যাডাম, সিএনজি কোথাও থামায়, ঝড় একটু কমলে আবার স্টার্ট দিমু, এমনি তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। না প্লিজ মামা, চলেন, আমার স্বামী হসপিটালে একা, দরকার পড়লে 3 ডবল ভাড়া দিব আপনাকে, আমায় একটু পৌঁছে দিন প্লিজ। ড্রাইভার কিছু একটা বলতে গিয়েও আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। মাথা নাড়িয়ে চুপচাপ গাড়ি চালাতে লাগলো সে। গলা শুকিয়ে কাঠ, বুকের মাঝেও ঝড় হচ্ছে তুমুল গতিতে। প্রতিটি সেকেন্ডকে 1 দিন পরিমাণ লম্বা লেগেছিল আমার। কখন পৌঁছাবো আমি, কখন দেখব তাকে? মনের মধ্যে অচেনা এক ভয় কড়া নাড়ছিল বারবার। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় লাগছে আমার। আজ শুভ্র আমার পাশে থাকলে হাসি মুখে বলে উঠত, এই রোদ পাখি, মুখটা এমন কালো করে রেখেছ কেন বলো তো? আমি তো আছি, এত চিন্তার কিসের? সব চিন্তা আমায় দিয়ে দাও তো। কথাটা ভেবেই ডুকরে কেঁদে উঠলাম আমি। না, নেই, আজ আপনি নেই আমার পাশে। আপনার রোদ পাখি কাঁদছে আর আপনি তার পাশে নেই। আমি কখনো কথা বলবো না আপনার সাথে। খুব রাগ করেছি আমি, খুব। এই নিষ্ঠুর পৃথিবীতে আপনাকে ছাড়া কিভাবে চলবে আমার? আমার কান্নার শব্দে ফিরে তাকালো ড্রাইভার। অবাক কণ্ঠে বলে উঠলেন উনি, ম্যাডাম, আপনি ঠিক আছেন? জি, আমি ঠিক আছি, আপনি চালান। কিছুক্ষণ পরই সিএনজি হসপিটালের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভারকে ভাড়াটা দিয়েই দৌড়ে গেলাম ভেতরে। কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি। শুভ্রর ফোনে আবারও ফোন দিতেই ফোনটা বন্ধ পেলাম আমি। এখন কি হবে? ডক্টর রাহিম আলমকে কিভাবে খুঁজে পাবো আমি? একটা ঢোক গিলে রিসেপশনের দিকে এগিয়ে গেলাম আমি। ভয়ে আত্মা কাঁপছে আমার। কোনো রকম ভাঙা গলায় বলে উঠলাম, এক্সকিউজ মি। রিসেপশনিস্ট মেয়েটা অবাক চোখে আমার দিকে তাকালো। অবাক হওয়ারই কথা। আমার গায়ে টি শার্ট আর ঢোলা প্লাজো, তার উপর ওড়নাটা কোনোরকম পেঁচিয়ে রেখেছি আমি। চুলগুলো কোনোরকম খোপায় আটকানো, কাপড়গুলো ভিজে একাকার, পায়ে বাসায় পরা স্লিপার, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। মেয়েটা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকেই বলে উঠল, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? এবার যেন গলায় কথা আটকে আসছে আমার। শুভ্রর নামটা কিছুতেই গলা থেকে বেরোচ্ছে না আমার। অনেক চেষ্টায় শেষমেশ বলে উঠলাম আমি, অ্যাক্সিডেন্ট পেশেন্ট শুভ্র কোথায়? কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে? শুভ্র আহমেদ। আমি তুমুল গতিতে মাথা নাড়িয়ে বললাম, জি। এবার মেয়েটির মুখে তীব্র বেদনার ছাপ ফুটে উঠল। মুখ কালো করে বলল, আপনি কে হন ওনার? মিসেস শুভ্র। আমি আবারও টলমলে চোখে মাথা নাড়লাম। এবার মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ফর্মটা পূরণ করে দিন ম্যাম, ডেড বডি রেডি আছে। ফর্মটা পূরণ করলেই সব ফর্ম্যালিটিস শেষ। আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। ওনার কাছে একটা রিং বক্স ছিল, সেটা আমাদের কাছে আছে।
আপনি যাওয়ার সময় মনে করে নিয়ে যাবেন ম্যাম। মেয়েটার মুখে ডেড বডি কথাটা শুনেই ফ্রিজড হয়ে গেলাম আমি। কি বলছে এসব? পাগল হয়ে গেছে নাকি এই মেয়ে? শুভ্র আর ডেড বডি, এরা কি মজা করছে আমার সাথে? এটা কি করে হতে পারে? বললেই হলো নাকি? আমার শুভ্র এতটা সেলফিশ হতেই পারে না। তার রোদ পাখিকে মাঝপথে এতটা অসহায় করে দিয়ে চলে যেতে পারে না সে। আমি তো প্রতি নামাজে একটাই দোয়া করে এসেছি প্রতিনিয়ত, যেন তার আগে মৃত্যু হয় আমার। আমার এই দোয়া ব্যর্থ হতে পারে না, কক্ষনো না। মেয়েটা আমার সামনে একটা প্যাকেট রাখলো, হাতে ফর্ম নাচিয়ে কিছু একটা বলছে, কিন্তু কিছুই কানে আসছে না আমার। সবকিছু কেমন ঝাপসা ঘোলাটে লাগছে। কেন হচ্ছে এমন? হাতের ফোনটা কাঁপছে, তার থেকেও বেশি কাঁপছে আমার শরীর। শূন্য চোখে ফোনের দিকে তাকিয়েতেই স্ক্রিনে সাহেল ভাইয়া নামটা ভেসে উঠল। শরীরে কোনো শক্তি পাচ্ছি না আমি। হাত থেকে খসে পড়ল ফোন, ফ্লোরে আছাড় খেয়েই ছিন্ন ভিন্ন হয়ে গেল প্রতিটি টুকরো। আমি ভাবলেশীনভাবে তাকিয়ে আছি, শ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমাগত। হয়তো মরে যাচ্ছি আমি, হারিয়ে যাচ্ছি অতল গহ্বরে। সেখানেই হয়তো আছে জীবনের শেষ অধ্যায়, জীবনের শেষ সত্য। ফ্লোরে ধপ করে বসে পড়লাম আমি। চারপাশের কিছুই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমার। চোখের পানিগুলো শোক জানাতে নারাজ। আমাকে এভাবে বসে পড়তে দেখে ছুটে এলো রিসেপশনিস্ট। কাছে এসে কাঁধে হাত রেখে বলে উঠল, ম্যাম, আর ইউ ওকে? আপনি ঠিক আছেন? আপনার বাসার কাউকে কানাতে হলে প্লিজ বলুন আমায়। আপনার শরীর সুস্থ মনে হচ্ছে না। আমি কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছে। চোখে আমার শূন্য দৃষ্টি, মাথাও কেমন ফাঁকা। মেয়েটা আমার উত্তরের অপেক্ষা না করে ফোনের টুকরোগুলো জড়ো করে। টুকরোগুলো একের পর এক লাগিয়ে আবারও আগের মতো করে নিল সেটা। ফোনটা অন করতেই আবারও কেঁপে উঠল সেটা। মেয়েটা ফোনটা রিসিভ করে আমার কানে ধরে বলল, কথা বলুন ম্যাম। আমি ফোন কানে নিয়ে ভাবলেশীনভাবে বসে আছি। ওপাশ থেকে ভেসে আসছে সাহেল ভাইয়ার উচ্ছ্বসিত কণ্ঠ। কেমন আছো সানশাইন? তোমাদের দুজনে কি হয়েছে বলছো? কখন থেকে ট্রাই করছি, বাট কাউকে পাচ্ছি না। জানো, দারুণ একটা খবর আছে তোমাদের জন্য। এখানে আমার ফার্স্ট সেমিস্টারে অসাধারণ ভালো রেজাল্ট করেছি আমি। সানশাইন, শুনতে পাচ্ছ? হ্যালো? পরিচিত কারো গলার আওয়াজে কান্নারা বাঁধ ভাঙল আমার। নিজের অজান্তেই ফুকিয়ে উঠলাম আমি। আমার কান্নার আওয়াজে উনি যেন চমকে উঠলেন। ব্যস্ত হয়ে বলে উঠলেন, সানশাইন, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুভ্র কোথায়? শুভ্র থাকতে তুমি কাঁদছো? ইম্পসিবল। আচ্ছা, কেউ কিছু বলেছে তোমায়? তোমার শরীর ঠিক আছে তো? এই শুভ্র শালা করছেটা কি? বউ কাঁদছে তার খেয়াল নেই, আবার ফোনটাও অফ করে রেখেছে। ওকে তো আমি। এটুকু বলতেই ডুকরে কেঁদে উঠলাম আমি। আবারও মনে পড়ল ডেড বডির কথা। দুনিয়াটা অন্ধকার লাগতে লাগলো আমার, মাথাও কেমন ফাঁকা। মেয়েটা আমার উত্তরের অপেক্ষা না করে ফোনের টুকরোগুলো জড়ো করে। টুকরোগুলোকে একের পর এক লাগিয়ে আবারও আগের মতো করে নিল সেটা। ফোনটা অন করতেই আবারও কেঁপে উঠল সেটা। মেয়েটা ফোনটা রিসিভ করে আমার কানে ধরে বলল, কথা বলুন ম্যাম। আমি ফোন কানে নিয়ে ভাবলেশীনভাবে বসে আছি। ওপাশ থেকে ভেসে আসছে সাহেল ভাইয়ার উচ্ছ্বসিত কণ্ঠ। কেমন আছো সানশাইন? তোমাদের দুজনের কি হয়েছে বলো তো? কখন থেকে ট্রাই করছি, বাট কাউকে পাচ্ছি না। জানো, দারুণ একটা খবর আছে তোমাদের জন্য। এখানে আমার ফার্স্ট সেমিস্টারে অসাধারণ ভালো রেজাল্ট করেছি আমি। সানশাইন, শুনতে পাচ্ছ? হ্যালো? পরিচিত কারো গলার আওয়াজে কান্নারা বাঁধ ভাঙল আমার। নিজের অজান্তেই ফুপিয়ে উঠলাম আমি। আমার কান্নার আওয়াজে উনি যেন চমকে উঠলেন। ব্যস্ত হয়ে বলে উঠলেন, সানশাইন, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুভ্র কোথার? শুভ্র থাকতে তুমি কাঁদছো? ইম্পসিবল। আচ্ছা, কেউ কিছু বলেছে তোমায়? তোমার শরীর ঠিক আছে তো? এই শুভ্রশালা করছেটা কি? বউ কাঁদছে, কার খেয়াল নেই, আবার ফোনটাও অফ করে রেখেছে। ওকে তো আমি। এটুকু বলতেই ডুকরে কেঁদে উঠলাম আমি। আবারও মনে পড়ল ডেড বডির কথা। দুনিয়াটা অন্ধকার লাগতে লাগলো আমার। আবারও দম বন্ধ হয়ে এলো আমার। কান থেকে ফোনটা হাতে নিয়ে নিশ্চুপ বসে রইলাম আমি। ওপাশ থেকে সাহেল ভাইয়ার চিন্তিত কণ্ঠস্বর ভেসে আসছে ক্রমাগত। সানশাইন, শুভ্র ঠিক আছে তো? শুভ্র কোথায়? প্লিজ চুপ থেকো না। শুভ্র কোথায় বলো প্লিজ। ওর কিছু হয়নি তো? দোহাই লাগে কিছু বলো, আমি আর ভাবতে পারছি না সানশাইন। আমার শরীর কাঁপছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। বলো না শুভ্র কই? সানশাইন, হ্যালো? হ্যালো? ও শিট, ড্যামেট। ফোনটা না কেটেই হয়তো আছড়ে মারলেন উনি। একটা বিকট শব্দ এলো কানে। তারপর আবারও শোনা গেল সাহেল ভাইয়ার কণ্ঠ। কাউকে উদ্দেশ্য করে কথা বলছেন উনি। কে হতে পারে? রুমমেট? হে হ্যারি, আই এম গোয়িং টু বাংলাদেশ। ইটস ইমার্জেন্সি। মাই ফ্রেন্ড ইজ ইন ডেঞ্জার। আই হ্যাভ টু গো। ক্যান ইউ ম্যানেজ আ ফ্লাইট টিকিট ফর মি প্লিজ? সাহেল ভাইয়ার বলো কথাগুলো কানে যাচ্ছে আমার, কিন্তু ব্রেন যেন কথাগুলোর অর্থ বোঝাতে ব্যর্থ হচ্ছে। আমার চারপাশে ভাসছে শুভ্রর বলা কণ্ঠ। তুমি তো আমার প্রাণ ভ্রমরা।
এই দেখো বউকে, আমি এত ভালো খবর একটা দিলাম, কই সে খুশিতে নাচবে তা মরা কান্না জুড়ে দিয়েছে। আমি আসছি বলে কাঁদছো? তাহলে কি আর আসবো না? এখানেই থেকে যাব বললেই হলো? তোমার শহরেই তো আমার বসবাস সুন্দরী, ওই শহরটাতে রেখে এসেছি আমার প্রাণভ্রমরা, তাকে ছেড়ে কি আমার চলে বলো? মরে যাব তো। চারদিক থেকে যেন শুভ্র শরীরের গন্ধ কাবু করে চলেছে আমায়। ঝাপসা চোখে এখানে ওখানে ফুটে উঠছে শুভ্রর হাসি মুখ, আর তার বলা, এই রোদ পাখি। আমি জোরে জোরে নিঃশ্বাস ফেলছি, গলা শুকিয়ে কাঠ। চারপাশটা কেমন অচেনা লাগছে, খুব অপরিচিত লাগছে সব। হঠাৎ করেই সামনে তাকিয়ে দেখি শুভ্র দাঁড়িয়ে আছে, পায়ে ব্যান্ডেজ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। শার্টের হাতা ফোল্ড করে, ডান হাতেও ব্যান্ডেজ, কপালেও ব্যান্ডেজের মোটা পরত, মুখে সেই বাঁকা দাঁতের হাসি। সিল্কি চুলগুলো কপালে পড়ে, কপালের ব্যান্ডেজটা ঢেকে গেছে অনেকটায়। উনি হাত নাড়িয়ে হাসি মুখে কথা বলছেন মধ্যবয়স্ক এক ডাক্তারের সাথে। উনাকে দেখে উঠে দাঁড়ালাম আমি। ফোনটা আবারও নিচে পড়ে ছিটকে গেল সেটা। আমি জানি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আমার হ্যালুসিনেশন, তবু আমার শুভ্র তো। আমি কাঁপা কাঁপা পায়ে কয়েক পা এগিয়েই ছুটে গিয়ে উনাকে জড়িয়ে ধরলাম। আমার ধাক্কা সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল লোকটি। তারপর সব নিস্তব্ধ। আমি চুপচাপ তার বুকের হৃস্পন্দনের ঢিপ ঢিপ সঙ্গীত শুনে চলেছি। কত পরিচিত এই সঙ্গীত, কত পরিচিত তার ধারা। আরও শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম আমি, যেন ছাড়লেই হারিয়ে যাবে বহু দূরে। বেশ কিছুক্ষণ পর আমার পিঠে হালকাভাবে হাত রাখলেন উনি। হালকাভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু দিয়েই বলে উঠলেন, রোদ পাখি, তুমি এখানে কি করছো? আর কি অবস্থা শরীরের? এভাবে বাইরে আসে? মানুষ তো পাগল বলবে বউ। ওনার মুখে রোদ পাখি কথাটা শুনে চিৎকার করে কেঁদে উঠলাম আমি। মনে হচ্ছে পুরো পৃথিবী ভরে উঠেছে আমার। এত খুশি, এত আনন্দ কোথায় রাখবো আমি? এই খুশির মুহূর্তটা যেন থেমে যায়। এই মুহূর্তেই যেন আমার মৃত্যু হয়, মৃত্যু হয়। উনি আমাকে টেনে সোজা করে আমার মুখের দিকে তাকিয়ে আটকে উঠলেন। অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা বলতে যাবেনি, ঠিক তখনই একটা অল্প বয়স্ক মেয়ে এসে দাঁড়ালো রিসেপশনের সামনে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, শুভ্র, এক অ্যাক্সিডেন্টে অকুপেশন শুভ্র আহমেদ। রিসেপশনিস্ট মেয়েটা অবাক হয়ে বললেন, আপনি কে হন ওনার? মেয়েটা কাঁপা গলায় বলল, ওয়াইফ। রিসেপশনিস্ট মেয়েটা একবার আমার দিকে তাকিয়ে একটা ফর্ম এগিয়ে দিতে বলল, ম্যাম, ওই তো আপনার হাজব্যান্ডের ডেড বডি রেডি আছে, এটা ফিল আপ করেই নিয়ে যেতে পারেন ওনাকে। মেয়েটা ফ্যাল ফ্যাল চোখে একবার রিসেপশনিস্ট আরেকবার পাশে এনে রাখা লাশটির দিকে তাকালো। সারা শরীর কাঁপছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে লাশটির মুখের কাপড় সরালো। আমি এক দৃষ্টে মেয়েটাকে দেখছি, একদম পুতুলের মতো মেয়ে। কি সুন্দর তার চেহারা। আমার থেকে বয়সে বড় হবে না, হয়তো সমবয়সী হবে। আমি শুভ্রকে আবারও আঁকড়ে ধরে তার বুকে মুখ লোকালাম, যেন ওই মেয়েটা আমার শুভ্রটাকে ছিনিয়ে নিয়ে যাবে এখন। মেয়েটা কাপা হাতে লাশটির মুখে হাত ছোঁয়ালো, কপালে হালকা ঠোঁটের পরশ ছুঁয়ে দিয়ে ধীর গলায় বলে উঠল, শুভ্র, এই শুভ্র, ওঠো না বলছি, আজ আমাদের বিবাহ বার্ষিকী। তুমি না বলেছিলে সারপ্রাইজ দেবে আমায়? এভাবে শুয়ে থাকলে হবে? ওঠো না প্লিজ। আমি শুভ্রকে জড়িয়ে ধরে আর চোখে তাকিয়ে আছি। মেয়েটার মাঝে যেন নিজেকেই খুঁজে পাচ্ছি আমি। আজ আমার শুভ্র বেঁচে গেলেও কোনো এক রোদের শুভ্র প্রাণ হারালো, এই মেয়েটাও নিশ্চয়ই কোনো এক শুভ্রের রোদ পাখি। তখনই মেয়েটার পরিবারের লোকজন এলো বলে মনে হলো। তাদের মধ্যে একজন মেয়েটার কাঁধে হাত রেখে বলল, নীর, মা, শান্ত হো। মেয়েটা সেদিকে না তাকিয়ে ছেলেটার গালে হাত রেখে জাগানোর চেষ্টা করছে তাকে, আর মুখে বলে চলেছে, মা, দেখো তোমার ছেলে কত ফাজিল হয়েছে, কেমন ফাজিলামো করছে। আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে গিয়ে এখানে শুয়ে আছে। একবার আমার প্রিন্সটা আসুক, দুজনে মিলে খুব করে বকবো তাকে। আর তো আর 8 মাস মাত্র, তারপর বুঝবে মজা। এই শুভ্র, ওঠো না। আমি মেয়েটার পাগলামো দেখছি, আর চোখ থেকে ক্রমাগত পানি ঝরছে। শুভ্র ছোঁয়ায় ঘোর কাটল আমার গায়ে নিজের হাতে রাখা কোটটা পরিয়ে দিয়ে বলে উঠল, রোদ পাখি, দুদিনে নিজের চেয়ে অবস্থা করেছো রোদ পাখি, যার কারণে অ্যাক্সিডেন্টের খবরটাও তোমায় দেইনি, তবুও ম্যাডামের এই অবস্থা। শুভ্রর আর কোনো কথা কানে এলো না আমার। চারদিকে অন্ধকার করে পরম শান্তিতে লুটিয়ে পড়লাম শুভ্রর বুকে। কি শান্তি, কত ক্লান্তির পর এই অবসাদ। চারপাশে শব্দগুলো আস্তে আস্তে ধীর হয়ে এলো আমার কানে। আমি হয়তো হারিয়ে যাচ্ছি কোনো এক অতল গহ্বরে। চোখ দুটো পিটপিট করে খুলে চারপাশটা দেখার চেষ্টা চালাচ্ছি। মাথাটা বড্ড ভারী ভারী লাগছে আমার। বাম হাতটাতেও কেমন চিনচিনে ব্যথা। হাড় ঘুরিয়ে বাম দিকে তাকাতেই দেখি হাতে লাগানো স্যালাইনের নল। ব্যাপারটা বিস্মিত হলাম আমি। চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ঠিক কোথায় আছি আমি। রুমটা কেমন অপরিচিত লাগছে আমার, কিন্তু একটা পরিচিত গন্ধ চারপাশে। ডান পাশের দেয়ালে আমার আর শুভ্রর ছবি দেখে বুঝতে পারলাম এটা শুভ্রর রুম। হসপিটালে দাঁড়িয়ে শুভ্রর বুকে আছড়ে পড়ার পর কি হয়েছিল
কিচ্ছুটি মনে নেই আমার। বেডে শুয়ে যখন এসব কথা ভাবছিলাম ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো শুভ্র। খালিকা, গলায় ঝুলছে সাদা টাওয়াল, পরনে ছাই রঙের 3/4 প্যান্ট, কিছু চুল এসে পড়েছে কপালে, ভেজা চুলে বিন্দু বিন্দু জল, বুকের পশমগুলো লেপ্টে আছে পরম আবেশে, চোখগুলো হালকা লাল, ঘাড়ে বুকে ফোঁটা ফোঁটা পানি। শুভ্র ডান হাতে টাওয়ালে চুল মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে হালকা হাসল। আমার পাশ ঘেঁষে মাথার কাছে এসে বলে উঠল, মহারানীর ঘুম ভাঙল তবে? কি লজ্জায় ফেলে দিয়েছিলে বলো তো আমায়? স্বামী অ্যাক্সিডেন্ট করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর বউ সেই দুঃখে 8 ঘন্টা যাবৎ সেন্সলেসারে পড়ে আছে। ওনার কথায় অবাক হলাম আমি। 8 ঘন্টা মানে কি? তবে কি আমি 8 ঘন্টা যাবৎ সেন্সলেস ছিলাম? আমি বিস্মিত কণ্ঠে বলে উঠলাম, 8 ঘন্টা? জি ম্যাডাম, 8 ঘন্টা। আর আপনার স্বামীকে তার ভাঙাচোরা শরীর নিয়ে আপনাকে কোলে উঠাতে হয়েছে। এইটুকুতেই এই অবস্থা। সত্যি মরে গেলে কি করতে শুনি? ভ্রু নাচিয়ে। উনার কথায় ভেতরটা কেঁপে উঠল আমার। সত্যি এমন হলে কি হতো আমি জানি না। আর এই বিষয়টা আমার মনের কোনো একটা কোনায়ও আনতে চাই না কখনো। সকালে উনার অ্যাক্সিডেন্টের খবরে যে বিহব্বুল হয়ে পড়েছিলাম সেটাও ইচ্ছেকৃত ছিল না, অটোমেটিক রিয়াকশন ছিল ওটা। স্বামীর মৃত্যু বা বিপদের কথায় যে রিয়াকশনটা প্রতিটি নারীরই হয়ে থাকে। আমি একটা ঢোক গিলে কাদো কাদো গলায় বলে উঠলাম, এমন কিছুই হতো না। আমি আল্লাহর কাছে সবসময় একটা জিনিসই চাই, আপনার আগে আমার মৃত্যু। আল্লাহ কারো চাওয়া অপূর্ণ রাখে না, তাহলে আমারটা কিভাবে অপূর্ণ রাখে বলুন? আমার কথায় যেন কেঁদে উঠলেন শুভ্র। চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল মুহূর্তেই। কয়েক সেকেন্ড চোখ বুঝে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে একটা জোর শ্বাস ফেলে এক হাতে জড়িয়ে নিলেন আমার মাথা ওনার বুকে পড়তেই কেঁপে উঠলাম আমি। ওনার ঠান্ডা বুকে আশ্চর্যময় এক প্রশান্তি, ওনার উন্মুক্ত বুকের গন্ধেও অন্যরকম এক মাদকতা। উনি আমার মাথায় আলতো চুমু খেয়ে বলে উঠলেন, এমন স্বার্থপরের মতো দোয়া করো না রোদ পাখি, তার থেকে দোয়া করো যেন আমরা একসাথেই হারিয়ে যাই এই পৃথিবী ছেড়ে। আমি মৃত্যুর পরেও তোমাকে অন্য কারো হিসাবে সহ্য করতে পারবো না রোদ, আর না পারবো তোমায় এভাবে অসহায় করে রেখে যেতে। তুমি আমার, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার নামের সাথে শুধু আমার নামটাই জড়িয়ে থাকবে, শুধু আমার নাম, মিসেস নৌশিন আবরার রোদেলা। উনি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। আমি চুপচাপ ওনার হৃদস্পন্দনের মাদকতায় মত্ত হচ্ছি। উনি কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠলেন, তোমার থেকে আমি তোমাকে অনেক গুণ বেশি ভালোবাসি রোদ। আমার না থাকার কথা শুনে যদি তোমার এই অবস্থা হয় তাহলে ভাবো তোমার না থাকার কথা ভাবলেই কতটা পুড়ে আমার। তুমি নতুন প্রেমের জোয়ারে ভাসছ রোদ, আর আমি তো এই জোয়ারে নিজেকে হারিয়েছি কোটি কোটি বার। ভালোবাসা জিনিসটাই বড্ড অসহায়, বুঝলে? তুমি যখনই কাউকে ভালোবাসবে তখন থেকে নিজেকে অসহায় মনে হবে, যেমন আমার নিজেকে তোমার কাছে বড্ড অসহায় লাগে রোদ। নীর মেয়েটা যেমন এই পৃথিবীর কাছে অসহায়, ওর সব আছে, সব থেকেও কিচ্ছু নেই। নীর নামটা শুনেই হসপিটালের ওই মেয়েটির কথা মনে পড়ে গেল আমার। সাথে তাকে আমার মতো মনে হওয়ার কারণটাও ধরতে পারলাম। আমাদের দুজনের চাহনিতে ছিল অসহায়ত্ব। ভালোবাসার কাছে আমরা দুজনেই ছিলাম অসহায়, তাই হয়তো আমাদের দৃষ্টি ছিল এক, অনুভূতি ছিল এক। আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বুক থেকে মাথা তুলে বলে উঠলাম, ওই মেয়েটার কি হলো পরে? কে? নীর। তুমি সেন্সলেস হওয়ার 2 মিনিট পরেই সেন্স হারিয়েছে ও। মেয়েটা 2 মাসের প্রেগনেন্ট। আমি বের হওয়ার আগে ওকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অবস্থা তেমন ভালো না। স্বামীকে হয়তো প্রচণ্ড রকম ভালোবাসে। যতটুকু জানলাম আজই বিয়ের 1 বছর পূরণ হলো তাদের, ফার্স্ট ইউনিভার্সিটি। আর প্রথম বছরেই সব শেষ। শুভ্রর কথায় আত্মাটা ধক করে উঠল আমার। এই মেয়েটা কি করে সহ্য করবে এই কষ্ট? আর তার অনাগত সন্তান? জীবনটা এত কষ্টের কেন হয়? এমন অপ্রত্যাশিত ঘটনাগুলো জীবনটাকে বারবার থমকে দিতে চায় কেন? হার্টবিট দ্রুত ছুটছে আমার, গলাটাও কেমন শুকিয়ে আসছে। প্রিয় মানুষকে হারানোর ভয়টা কি প্রবল, কি যন্ত্রণার। এমন সময় দরজায় টোকা পড়ল। শুভ্রকে জিজ্ঞেস করাতেই ভেতরে এলো অভ্র ভাইয়া। আমাকে দেখে মুচকি হাসল। আমি দ্রুত শুভ্রর বুকের কাছ থেকে সরে বসে মাথা নিচু করলাম। অভ্র ভাইয়া বাঁকা হেসে মজা করে বলে উঠলেন, তো আমার একমাত্র ফুপাতো বোন এবং একমাত্র শালিকার ঘুম ভাঙল পগে? আমি মুচকি হাসতেই পাশ থেকে অনুযোগের স্বরে বলে উঠল শুভ্র, ভাই ও যে আমার বউ, সেটা তুই বারবার ভুলে যাস কেন শুনি? সব বললি, এটা তো বললি না যে সে আমার একমাত্র ছোট ভাইয়ের একমাত্র বউ। শুভ্রর কথায় হুহা করে হেসে উঠলেন অভ্র ভাইয়া। তারপর হাসি থামিয়ে বললেন, আমার ঘাট হয়েছে ভাই। এনিওয়ে, তোর ফোন কই রে শুভ্র? সাহেল নাকি সকাল থেকে ট্রাই করছে, পাচ্ছে না। ও শিট, ফোনটা হসপিটালে থাকতে যে ব্যাটারি ডাউন হয়েছিল সেটা আর চার্জ করে অন করা হয়নি। আমি এখনই কল ব্যাক করছি ভাই। অভ্র ভাইয়া মাথা ঝাঁকিয়ে রুহি রুহি বলে চেঁচিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। শুভ্র চার্জ থেকে ফোন খুলে অন করতেই ফোনটা বেজে উঠল। উনি ফোনটা রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে গালির বহর শুরু হলো। শালা, কয়বার কল করছি? ফোন কি আলমারিতে তুলে রাখার জন্য কিনেছিস?
টেনশনে মইরা যাইতেছি আর তুই ফোন অফ করে রংলীলা করিস শালা। এত এত গালি দেওয়ার পরেও শুভ্রর মুখে মুচকি হাসি। আমার কান রীতিমতো ভোম করছে। সাহেল ভাইয়াও স্ল্যাং ইউজ করে জানাই ছিল না আমার। শুভ্র খুব ধীরে আমার হাতের সুচ খুলে দিতে দিতে বললেন, আমার দুলাভাই হওয়ার যে খুব শখ তোর, আমি সেটা ভালোই জানি দোস্ত। বারবার শালা বলে সেটা প্রমাণ করতে হবে না দোস্ত। বেটা ভাজলামও কমা। ফোনটা অফ ছিল কেন সেটা বল। এদিকে ঘাম ছুটে গেছে আমার। কাল আমার অ্যাসাইনমেন্ট, আর আজ আমি 7 ঘন্টা যাবত এয়ারপোর্টে বসে আছি। 3 ডাবল টাকা দিয়ে টিকিট নিয়েছি, তবু বালের ওয়েদারের জন্য ফ্লাইট অফ, নয়তো এত সময় দেশে থাকতাম। কুল ইয়ার, ভাষা ঠিক কর। রাগলে তোর ভাষা ঠিক থাকে না। হাসতে হাসতে, তোর কুলের সানশাইন কাঁদে কেন? কি করছিস তুই? বিয়ে কি ওকে কাঁদানোর জন্য করেছিস? ইচ্ছে তো করছে তোকে। আরে বাবা শুনবি তো আমার কথা, বাজে কথা থামা। ওকে কাঁদাতে হয় না, একা একাই কাঁদে। আমার ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতেই ম্যাডাম কেঁদে কেটে 8 ঘন্টা যাবৎ সেন্সলেস হয়ে বিছানায় শুয়ে আছে। কস কি? অ্যাক্সিডেন্ট করছিস? শালা অ্যাক্সিডেন্ট করছিস সেটা তুই এতক্ষণে বলছিস আমায়? ঠিক আছিস তুই? নিশ্চয়ই ব্যাপক ইনজুরি হয়েছে, নয়তো সানশাইন এত হাইপার হবে না। না রে, মাথায় 2টো সেলাই লেগেছে, হাতে একটু ব্যথা পেয়েছি, আর পায়ে দিব্যি হেঁটে বেড়াচ্ছি। আমার কথা ছাড়, যা অ্যাপার্টমেন্টে গিয়ে রেস্ট নে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট কর। আমাদের নিয়ে টেনশন করিস না। একদম ঠিক আছি। বাঁচাইলি দোস্ত, টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। একটু সাবধানে থাকতে পারিস নাকি? তোর কিছু হলে সানশাইনের কি হবে ভেবে দেখেছিস? সানশাইনের খেয়াল রাখিস। কথা বলবি ওর সাথে সাহেল। শুভ্রর এ কথায় চমকে তাকালাম আমি। ওপাশ থেকে অতিরিক্ত তাড়াহুড়ো নিয়ে বলে উঠলেন সাহেল ভাইয়া, আরে না না, আমার দেরি হয়ে যাচ্ছে, রাখছি রে। সাবধানে থাকিস, আর একটু থেমে তোর বউয়ের খেয়াল রাখিস। শুভ্র কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন। আমি বিহব্বল চোখে তাকিয়ে আছি। এরা দুজনেই দুজনের ফিলিংস জানে, তবু কত স্বাভাবিক ওরা। কিন্তু কিভাবে এত স্বাভাবিকতা? অস্বস্তি হয় না ওদের? ওরা কি বন্ধুত্বটাকে সবকিছুর ঊর্ধ্বে এনে দাঁড় করিয়েছে, যেখানে রাগ, ক্ষোভ, হতাশা, অস্বস্তির কোনো ঠাঁই নেই? একটুকুও না। শুভ্র আমাকে উদ্দেশ্য করে বলল, ওঠে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। না, এখন নয়, নামাজ পড়ব আমি। নামাজ? এখন কিসের নামাজ? এশার আজান দেয়নি, এখনই 7:40 বাজে। নফল নামাজ পড়ব। নফল নামাজ কথাটা বলে বেড থেকে নামতে গেলেই মাথা ধরে উঠল আমার। উনি দ্রুত আমার কোমর চেপে ধরে আহ করেই বললেন, সাবধানে। আমি ওনার হাতের দিকে তাকিয়ে দেখলাম ব্যান্ডেজ করা হাতেই কোমর চেপে ধরেছেন উনি। কিছু একটা বলতে যাবই, ঠিক তখনই কিছু একটা মনে পড়ে নিজের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে মাথা উঠিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার ড্রেসকে চেঞ্জ করেছে কেন? ভ্রু কুচকে। আপনি করেছেন? ঢোক গিলে। আমি করলে কি খুব ক্ষতি হয়ে যেত তোমার? আমার অধিকার আছে, বুঝলা? যদিও অধিকারটা অ্যাপ্লাই করিনি, বৌমনি এসে চেঞ্জ করে দিয়ে গিয়েছেন। উনার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। উনার বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। নামাজ পড়ে আল্লাহকে শুকরিয়া তো জানাতে হবে।